হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা তোমরা বলো। সবাই কোথায়? দ্রুত চলে আসো। সবাই দ্রুত চলে আসো। কেমন আছো তোমরা? পড়াশোনা করতেছো নাকি বাদ দিয়ে দিছো? পড়াশোনা কেমন করতেছো বলো। সবাই দ্রুত চলে আসো। ওকে, ফাইন। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের 7 নম্বর লেকচার। তো বৃত্ত অধ্যায়ের 7 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো পড়াশোনা করতেছো, বাড়ির কাজগুলা কে কে কমপ্লিট করছো দেখি তো। লেকচার 5 এবং 6 মিলে যে বাড়ির কাজ দিছি, এই লেকচার 5 এবং 6 মিলে বাড়ির কাজগুলা কে কে কমপ্লিট করছে দেখি। হ্যাঁ, ওকে। আমি করি নাই কেন? কেন করো নাই? করতে হবে তো। বাড়ির কাজ না করলে তো হবে না। বাড়ির কাজ করতে হবে। শুধু ক্লাস করলে হবে না, অবশ্যই বাড়ির কাজ কমপ্লিট করতে হবে। নেটওয়ার্ক প্রবলেম করতেছে। এই নেট ঠিক আছে না? এই নেটওয়ার্ক ঠিক আছে না? একজন বলছে নেটওয়ার্ক নাকি প্রবলেম করতেছে। ঠিক আছে, তো সমস্যা হওয়ার তো কথা না। হ্যাঁ, ঠিক আছে। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ফাইন। তো আগে বলো, বাড়ির কাজ যারা করছো বা করো নাই, প্রথম 6টা ক্লাস করা আছে কাদের? অবশ্যই প্রথম 6টা ক্লাস করা থাকতে হবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। বাড়ির কাজ না করলেও বুঝতে অসুবিধা হবে না, তবে প্রথম 6টা ক্লাস অবশ্যই করা থাকা লাগবে। কেউ যদি 6 নাম্বার ক্লাস করে না থাকো, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের 7 নম্বর লেকচার, এবং আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি 4 এর বি বা 4.2, যেটাই বলো না কেন। 4 এর বি বা 4.2। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি 4 এর বি বা 4.2। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ফাইন। চলো 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 শুরু করি, শুরু করি। প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়। হ্যাঁ, ভেরি গুড। ওকে, ফাইন। হুম, হ্যাঁ, ঠিক আছে। দেখো কি বলছে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 64, একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের যে যা 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমাকে আগে বলো, এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? এটা কিন্তু মনে মনে দেখেই বলে ফেলা যায়। এই বৃত্তের কেন্দ্র মূল বিন্দু 0,0, ব্যাসার্ধ 64 মানে 8 স্কয়ার, 8 একক। এগুলো কিন্তু একদম দেখেই বের করে ফেলতে হবে। প্রশ্নে যে বৃত্তটা দেওয়া আছে, প্রশ্নে যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, এবং ব্যাসার্ধ হচ্ছে 8 একক। ঠিক আছে? তো চলো, কেন্দ্র মূলবিন্দু ব্যাসার্ধ 8 একক। তোমাকে বলছে এই বৃত্তের যে যা 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। তো দেখো, আমরা একটা বৃত্ত আঁকি। ধরো এটা একটা বৃত্ত। এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0, কেন্দ্র 0,0, এবং ব্যাসার্ধ হচ্ছে 8 একক। কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ হচ্ছে 8 একক। তাহলে দেখো আমরা একটা জে আঁকাইলাম। এই যে এটা হচ্ছে এই বৃত্তের একটা জে। ধরো এটা হচ্ছে এই বৃত্তের একটা জে। তোমাকে প্রশ্নে কি বলছে? তোমাকে বলছে এই বৃত্তের যে ধরো এই বৃত্তের একটা জে হচ্ছে এ বি জে, এ বি। এটা হচ্ছে এই বৃত্তের একটা জে। তো তোমাকে বলছে যে এই বৃত্তের যে 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এই এ বি জায়ের মধ্যবিন্দু হচ্ছে 3,4। ধরলাম এ বি জায়ের মধ্যবিন্দু হচ্ছে সি। দেখো, এ বি জায়ের মধ্যবিন্দু হচ্ছে সি, 3,4। তোমাকে বলছে এই জায়ের সমীকরণ বের করতে হবে।
অর্থাৎ তোমাকে বের করতে হবে এবি রেখার সমীকরণ। এই সবার সরল রেখা অধ্যায় করা আছে না, সরল রেখার সমীকরণ বের করতে বলছে ভাইয়া। এই বৃত্তের কেন্দ্র যাওয়া 0,0 এবং ব্যাসার্ধ, আমি যদি এটা যোগ করে দিই ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8 একক। এই যে ব্যাসার্ধ কত একক? 8 একক। এই যে ধরো কেন্দ্র ধরলাম ও, ধরলাম কেন্দ্রের স্থানাঙ্ক ক্যাপিটাল ও, তাহলে ও এ এটা হচ্ছে 8 একক। আর এ বি এর সমীকরণ বের করতে হবে। তোমাকে বলছে এই বৃত্তের একটা জায়ের মধ্যবিন্দু, জায়ের মধ্যবিন্দু হচ্ছে 3,4। তোমাকে বলছে এই এ বি জায়ের সমীকরণ, এ বি জায়ের সমীকরণ নির্ণয় করো। আমাকে বলো তো তোমরা কি একটা জিনিস জানো, 9, 10 এ একটা সূত্র ছিল যে কেন্দ্র, দেখো বৃত্তের কেন্দ্র থেকে জায়ের মধ্যবিন্দু যদি যোগ করো তাহলে ওইটা হবে জায়ের উপর লম্ব। এটা কে কে জানো? এটা হবে লম্ব, এটা হবে লম্ব। কি ভাইয়া আবার বলতেছি, এটা 9, 10 এ ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে কেন্দ্র থেকে জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা ওই জায়ের উপর লম্ব হয়। তাহলে আমাকে বলো এই যে রেখাটা ওসি রেখা এবং এবি রেখা এরা পরস্পর লম্ব। আচ্ছা বলো তো ওসি রেখার ঢাল কত? ওসি রেখার ঢাল এম ওসি, এম মানে ঢাল, ওসি রেখার ঢাল কত? ওসি রেখার ঢাল কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। এই সরল রেখা পড়ছো সবাই? সরল রেখা কিন্তু পড়া থাকা লাগবে। কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। দেখো এই যে ওসি রেখার ঢাল কোটি দ্বয়ের অন্তর 4 - 0 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর 3 - 0। তাইলে আমাকে বলো যদি ওসি রেখার ঢাল হয় 4/3 তাইলে এবি রেখার ঢাল কত হবে? এবি রেখার ঢাল এম নিচে ছোট করে এবি বলো। এই যে দেখো ওসি রেখার ঢাল বের হইছে 4/3, তাহলে এবি রেখা যেহেতু লম্ব রেখা, এবি রেখা যেহেতু ওসি রেখার উপর লম্ব রেখা, যারা সরল রেখা পড়ছো সবাই জানো এটা আসলে বৃত্তের ম্যাথ না, এটা আসলে সরল রেখার ম্যাথ। ঢাল কি হবে? সরল রেখা দেখো লম্ব রেখার ঢাল উল্টে যাবে, উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ, উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ। দেখো এই যে 4/3 হয়ে যাবে -3/4, উল্টে যাবে। লম্ব রেখার ঢাল বাইর করে কেমনে? উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাইলে আমাকে বলো নির্ণয় যে সরল রেখা এবি রেখা, এবি রেখার ঢাল আমরা জানি। নির্ণয় দেখো এবি রেখার ঢাল জানি। এই যে এবি রেখা, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল কত? -3/4 এবং এবি রেখার উপরস্থ একটা বিন্দু জানি। বলো আর কিছু লাগে? ভাই একটা সরল রেখার সমীকরণ বের করতে বলছে, এবি রেখার সমীকরণ বের করতে বলছে। আমরা এবি রেখার ঢাল বের করে ফেলছি এবং এবি রেখার উপরস্থ একটা বিন্দু জানি, আর কিচ্ছু লাগে না। যারা সরল রেখা পড়ছো তোমরা জানো y - y1 লিখো। সুতরাং এবি জায়ের সমীকরণ, সুতরাং লিখো এবি জায়ের সমীকরণ y - y1, এই যে y - 4 সমান m ইনটু m এর মান হচ্ছে -3/4 x - x1 x - 3 শেষ। এটাই নির্ণয় উত্তর। তুমি এটাকে মেকআপ করে সুন্দর বানাই দিবা। আগে বলো যাদের সরল রেখা পড়া আছে তোমরা বুঝতে পারছো কিনা? আমি আবার বলে নিচ্ছি 4.2 বা 4 এর বি, বৃত্ত অধ্যায়ের 4 এর বি বোঝার জন্য অবশ্যই সরল রেখা পড়া থাকতে হবে। ভাইয়া এবি রেখার একটা বিন্দু জানি, এই রেখা 3,4 বিন্দুগামী এবং ঢাল -3/4। তাহলে নির্ণয় রেখার সমীকরণ y - y1 y - 4 সমান m ইনটু x - x1। এখন এটা সুন্দর বানাও, এটাকে সুন্দর বানাই দাও, সুন্দর বানাই দাও। সুন্দর বানালে কি হবে? -3x এই পাশে চলে আসবে, 3x + 4y। সুন্দর বানাই দাও, 3x + 4y, 3x + 4y 4 4 16 -16 মাইনাস আছে +9 -16 থেকে 9 আরো বিয়োগ হলে -25 -25। বলো 3x + 4y -25 = 0। সবার মিলছে কিনা বলো? খুবই চমৎকার ম্যাথ, খুবই চমৎকার ম্যাথ। 3x + 4y -25, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আসলে বৃত্তের ম্যাথই না ভাইয়া, এটা সরল রেখার ম্যাথ। এই ম্যাথটা 90% সরল রেখা, 10% বৃত্ত। বৃত্ত কতটুকু? এই যে কেন্দ্র জানি, ব্যাসার্ধ কাজে লাগে নাই। এই ব্যাসার্ধ দেখো, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু কোনো কাজে আসে নাই, শুধু শুধু এটা আগাইছি। এই ব্যাসার্ধ কোনো কাজে আসে নাই, ব্যাসার্ধ কোনো কাজেই আসে নাই, শুধু কেন্দ্র কাজে লাগছে। এই যে দেখো ব্যাসার্ধ বাইর করছি শুধু শুধু, কোনো কাজেই লাগলো না, তাও কেন্দ্র, শুধু কেন্দ্র কাজে লাগছে ভাই, দেখছো? তাহলে এখন এই সেম টাইপের একটা ম্যাথ বুয়েটে আসছে, দেখছো? খুবই ইজি, খালি সমীকরণটাকে দেখো মেকআপ করে দিছে। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড। দেখো বৃত্তের সমীকরণটাকে এমন একটা স্ট্যাচু, মানে এমন একটা স্ট্রাকচার বানিয়ে দিছে যাতে দেখেই তুমি ভয় পেয়ে যাও। বৃত্তের সমীকরণটা এমন করে পেঁচায় দিছে যাতে তুমি দেখেই ভয় পেয়ে যাও। আসলে কিন্তু জিনিসটা খুবই ইজি।
আসলে জিনিসটা খুবই ইজি, প্রশ্নটা তোলো। সরল রেখা যাদের পড়া নাই, তোমরা বৃত্তের লেকচার 7-8 কিচ্ছু বুঝবে না। কেউ যদি এমন থেকে থাকো যে সরল রেখা পড়ো নাই কিন্তু বৃত্ত শুরু করে দিছো, প্রথম 6টা ক্লাস মোটামুটি হয়তো বুঝতে অসুবিধা হয়নি, বাট আজকের ক্লাস কিন্তু একেবারেই বুঝতে অসুবিধা হবে। কাজেই যারা এরকম করছো যে সরল রেখা পড়ো নাই, তোমরা আগে সরল রেখা কমপ্লিট করে তারপরে বৃত্ত শুরু করো। আজকে ক্লাসের পর এইচডব্লিউ দিবেন না, লেকচার 7 এবং 8 মিলে সোমবারে বাড়ি কাজ দিব। লেকচার 7-8 মিলে একসাথে সোমবারে বাড়ি কাজ দিব। দেখো কি বলছে, আগে চিত্রটা আঁকি, এই ম্যাথগুলো চিত্র আঁকলেই শেষ। দেখো এই বৃত্তের, আচ্ছা আগে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? দাঁড়াও বৃত্তের সমীকরণটাকে সুন্দর বানাই, যদিও ব্যাসার্ধ লাগবে না, শুধু কেন্দ্র। x স্কয়ার প্লাস y স্কয়ার। আগে আমাকে তোমরা বলো এই বৃত্তের কেন্দ্র কত, আর কিচ্ছু লাগবে না। 13 থেকে 4 গেলে 9। বলো এই বৃত্তের কেন্দ্র কত? x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। এই বৃত্তের কেন্দ্র কত? -3, -4। এই বৃত্তের কেন্দ্র -3, এখন দেখো তোমাকে বলছে সেম প্রসেস, এই বৃত্তের যেই যা -3, -2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, -2, বিন্দুতে -2, বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ধরো এই যা এবি যা, এই এবি যা এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2, -3। সমদ্বিখণ্ডিত হয় মানে মধ্যবিন্দু, অবশ্যই সমদ্বিখণ্ডিত হয় মানে মধ্যবিন্দু। তাহলে এই যে ধরো ওসি, ধরো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও, আর এই বিন্দুটা সি। তাহলে আমাকে বলো আগে, যেহেতু আমাকে বাইর করতে হবে এবি রেখার সমীকরণ, আমাকে এবি রেখার সমীকরণ বাইর করতে হবে। তাহলে এবি রেখার উপরস্থ একটা বিন্দু জানি, শুধু ঢাল বের করতে পারলেই কাজ শেষ, ঢাল বের করতে পারলেই কাজ শেষ। তাহলে আগে বলো এই যে ওসি রেখার ঢাল ডিরেক্ট, এই ম্যাথগুলো বুয়েট পড়তে পরীক্ষা আসলে ডিরেক্ট এভাবে লিখে ফেলবা যে ওসি এম ওসি ওসি রেখার ঢাল কোটি দ্বয়ের অন্তর বাইর করো, এখানে লিখে দিই, আলাদা করে লিখে দিই, ওয়েট। ওসি রেখার ঢাল হুবহু সেম ম্যাথ, কিন্তু ওসি রেখার ঢাল কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর। তুমি এটা থেকে এটা বিয়োগ করো, -4 মাইনাসে +3, কোটি দুটার বিয়োগফল -3 -এ নিচে -1 আর উপরে কত? উপরেও -1। দেখো উপরে -1 নিচেও -1, এটা +1। তাইলে এম এবি রেখার ঢাল কি হবে বলো? এম এবি রেখার ঢাল কি হবে? উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ। 1 কে উল্টায় দিলে 1ই হয়, উল্টায় দিলে কত? 1 কে উল্টায় দিলে 1ই হয়, 1 কে উল্টায় দিলে 1ই হয়, এটা হবে -1। দেখো ওসি রেখার ঢাল যেহেতু আসছে +1, 1 কে উল্টায় দিলে 1ই হয়, শুধু চিহ্ন চেঞ্জ। তাহলে আমার নির্ণয় এবি রেখার ঢাল হবে -1। তাহলে দেখো নির্ণয় এবি রেখার উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে এবং এবি রেখার ঢাল পাইছি -1। তাহলে সুতরাং নির্ণয় এবি, লিখো নির্ণয় এবি যায় এর সমীকরণ y - y1, y -এ সমান ঢালের মান হচ্ছে -1, x -এ+2। দেখো শোনো, এই যে ধরো এই রেখাটা x1, y1 বিন্দুগামী, তাহলে y y1, y -এ+3 সমান m হচ্ছে -1 ইন্টু x -এ+2। এই যে তুমি মেকআপ করে দিবা, সুন্দর করে দিবা, এই দেখো কি করে দিবা, সুন্দর করে দিবা। -x বাম পাশে এসে প্লাস হয়ে যাবে, -x বাম পাশে এসে প্লাস হয়ে যাবে, -2 বাম পাশে এসে প্লাস হয়ে যাবে, 3 আর 2 এ 5, x + y + 5 = 0, x + y + 5 = 0। সবার মিলছে? বলো চমৎকার ইজি ম্যাথ না? এরকম ইজি ম্যাথ কিন্তু পরীক্ষায় চলে আসে। হ্যাঁ বলো এই টাইপটা সবাই বুঝছো কিনা? খুবই সুন্দর, খুবই সহজ, সো বিউটিফুল, সো এলিগেন্ট, তাই না? হ্যাঁ ঠিক আছে। সরল রেখা কিন্তু পড়া থাকতে হবে। আমি আবার বলতেছি, শোনো, যাদের এখনো সরল রেখা কমপ্লিট হয়নি, তোমরা সরল রেখা আগে কমপ্লিট করে তারপর 4.2 শুরু করো। 4.1 বৃত্তের 4.1 বা 4 এর সরল রেখা না পড়েও হয়তো বুঝে ফেলা যায়, ভালো মতোই বুঝে ফেলা যায়, কিন্তু 4.2 সরল রেখা পড়া না থাকলে ভালো মতো বুঝতে পারবে না। এই জন্য আগে অবশ্যই সরল রেখা পড়ে ফেলো, নাইলে নিজের কাছে মনে হবে যে দূর আমি বুঝতেছি না। আসলে কিন্তু তুমি খারাপ স্টুডেন্ট এই জন্য বুঝতেছো না, জিনিসটা এরকম না, কিন্তু তুমি সরল রেখা পড়ো নাই এই জন্য বুঝতেছো না। তো নিজের কনফিডেন্সটা শুধু লস করে লাভ আছে? লস করে তো লাভ নাই। ফাইন, এখন এই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, তোলো প্রশ্ন তোলার জন্য 1 মিনিট।
বৃত্ত কয় ক্লাস লাগবে? 9 ক্লাস, 9 বা 10 ধরে রাখো 9 ক্লাস। বৃত্ত 9 ক্লাস লাগবে, বাট একটা স্পেশাল ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস নিব বৃত্ত অধ্যায়ে, কারণ বৃত্ত অধ্যায়ে মেইন বইয়ের টাইপের বাইরেও অনেক ম্যাথ পরীক্ষা মাঝে মধ্যে চলে আসে। তোমাদের 2টা অধ্যায় কমপ্লিট করছি আমরা, ত্রিকোণমিতি, সরল রেখা। ওই 2টা অধ্যায়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে একাডেমিক টাইপ গুলা থেকেই প্রশ্ন হয়। হ্যাঁ, প্রশ্ন হয়তো মাঝে মধ্যে একটু কঠিন হয়, বাট সেটা একাডেমিক টাইপের মধ্যেই, কমন টাইপের মধ্যেও তো প্রশ্ন কঠিন হতে পারে। কিন্তু বৃত্ত থেকে এমন কিছু টাইপ মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়, যেগুলো একাডেমিকে ছিলই না। এই জন্য 9 ক্লাসে আমরা বৃত্ত কমপ্লিট করব কথা সত্য, বাট একটা স্পেশাল 10 নাম্বার ক্লাসে একটা স্পেশাল কিছু ম্যাথ করাইতে হবে। ওকে, হায়ার ম্যাথের এমসিকিউ গুলোর মধ্যে, এমসিকিউ গুলো টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি না, একটু গাইডলাইন দিবেন? হ্যাঁ অবশ্যই, বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো। একটা সাপ্লিমেন্ট কিনে নাও বাজার থেকে যে কোনো একটা সাপ্লিমেন্ট অথবা যে কোনো প্রকাশনীর মশাগর থেকে এলো একটা বই কিনো, বই কিনে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো। হায়ার ম্যাথে এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবা, তোমার তত কম সময়ে অ্যান্সার করার ক্যাপাবিলিটি বাড়বে। একটু ওয়েট, ভালো মতো আগে প্রশ্নটা বোঝো। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হতে, আর আমি যে প্র্যাকটিস শিট গুলা দেই, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, ভার্সিটি প্র্যাকটিস, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, ভালো মতো সলভ করলে টাইম কম লাগার কথা। দেখো, এই বৃত্তের কেন্দ্র হতে এই জায়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু হতে যাটি ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে তার দূরত্ব কত? পুরা প্রশ্নটা একবার পড়ো। পুরা প্রশ্নটা একবার পড়ার পরে মনে হচ্ছে না যে কি বললো কিছুই বুঝলাম না? বলো, পুরা প্রশ্নটা একবার পড়ার পরে এমন হচ্ছে যে কি বললো, ঘটনা তো বুঝতেছি না। ধীরে সুস্থে চিন্তা করো। এই বৃত্তের কেন্দ্র, আগে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত, বাকি সব পরে আলাপ। যদিও এখানে ব্যাসার্ধ হয়তো লাগবে না, আচ্ছা কেন্দ্রটা আগে বাইর করে রাখি। এই বৃত্তের কেন্দ্র কত? আগে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে। কেউ আবার কেন্দ্র বাইর করতে ভুল করো না, তাহলে তো সর্বনাশ। আগে কিন্তু মনে মনে 4 দিয়ে ভাগ করো। এই যে x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ 1 বানাইতে হবে। তো 4 দিয়ে ভাগ করলে এটা হবে -2x, এটা হবে 4 6 24y 6। তাহলে -2 কে -2 দিয়ে ভাগ করলে 1, আর 6 কে -2 দিয়ে ভাগ করলে -3। দেখো এই জিনিসটা খেয়াল রাখবা, খেয়াল করে দেখো। এই যে তুমি যদি 4 দিয়ে ভাগ করে দাও, এটা হবে -2x। আগে তো x স্কয়ার এবং y স্কয়ারের সহগ 1 বানাইতে হবে। 24 কে 4 দিয়ে ভাগ করলে 6y। তারপরে এই যে x এর সহগ -2, এই x এর সহগ -2 কে -2 দিয়ে ভাগ করলে +1, y এর সহগ +6 কে -2 দিয়ে ভাগ করলে -3, 1, -3। কেউ যদি কেন্দ্র বাইর করতে ভুল করো এই বয়সে, বৃত্ত অধ্যায়ের 7 নাম্বার ক্লাসে আইসা যারা বৃত্তের কেন্দ্র বাইর করতে ভুল করে, এদেরকে এত মোটা হলা দিয়া, ওই যে হাই স্কুলে স্যাররা আগে পিড়াইতো না, এরকম হলা দিয়া পিড়াইতাম যদি সামনে পাইতাম। দেখো, এই বৃত্তের কেন্দ্র হতে এই জায়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, ওয়েট, তুমি এই পর্যন্ত, এই যে পাদবিন্দু, এই পর্যন্ত চিন্তা করো। এই যে পাদবিন্দু পর্যন্ত চিন্তা করো। ওয়েট, চিত্রটা আঁকি। এই যে একটা যা, এই জায়ের সমীকরণ দেওয়া আছে, দেখো এই জায়ের একটা জায়ের সমীকরণ x - y -6 = 0, এবং এই বৃত্তের কেন্দ্র কত? 1, -3। এই বৃত্তের কেন্দ্র 1, -3। তো খেয়াল করে দেখো, এই বৃত্তের কেন্দ্র আমরা জানি, এই যে এটা হচ্ছে একটা যা, ধরো এ বি যা, নাম দিলেও হয় না দিলেও হয়, আচ্ছা দিই এ বি যা। তোমাকে বলছে এই বৃত্তের কেন্দ্র হতে এই জায়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, এই বৃত্তের কেন্দ্র থেকে এই জায়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, দেখো এই যে অঙ্কিত লম্ব, এই যে লম্ব, এটা কিন্তু লম্ব রেখা। তো পাদবিন্দু বের করতে হবে। পাদবিন্দু মানে কি? এই দুটো রেখার ছেদবিন্দু। এই দেখো, এই যে লম্ব আঁকাইছি, এই দুটা লেখার ছেদবিন্দু। তো এই ছেদবিন্দু বের করার জন্য আগে কি করতে হবে? আগে এই রেখার সমীকরণ বের করতে হবে। ধরো আমি নামকরণ করি, ধরো এটা ও বিন্দু, এটা সি বিন্দু, এটা ও, এটা সি। এখন আমাকে বলো আগে ওসি রেখার সমীকরণ বের করতে হবে। দাঁড়াও, এটাকে মুছে নিচে লিখি। ধরো এটা সি বিন্দু, আর এটা হচ্ছে এ বি জায়ের সমীকরণ। এ বি জায়ের সমীকরণ x - y -6। দেখো আগে আমি পাদবিন্দু বের করবো। এই যে বলছে এই বৃত্তের কেন্দ্র থেকে এই জায়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন আমাকে বলো ওসি রেখার সমীকরণ। আগে বলো ওসি রেখা, আমাকে বলো ওসি রেখা কি জায়ের উপর লম্ব না? ওসি রেখা প্রশ্নে যেই জায়ের সমীকরণ দেওয়া আছে, এই জায়ের উপর লম্ব। সরল রেখা যারা পড়ছো বলো, আজকে ক্লাস পুরাটাই সরল রেখার ক্লাস হবে।
এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি? এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক কে ইকুয়াল টু 0। এবং এই রেখাটা কোন বিন্দুগামী? কেন্দ্রগামী, যা 1, বিন্দুগামী। এই বিন্দু দিয়ে সিদ্ধ করে কে এর মান বের করে বলো কত আসে। ভালো মতো বুঝছো, ভালো মতো বুঝছো যে কি কেন্দ্র থেকে এই জায়গার উপর অঙ্কিত লম্ব, এই রেখার উপর লম্ব রেখা, তো এই রেখার উপর লম্ব রেখা এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, এর তো দুইটা সহগই 1 আছে, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস কে ইকুয়াল টু 0, যা 1, বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে সিদ্ধ করো, এক্স এর জায়গায় বসাও 1, ওয়াই এর জায়গায় বসাও 3, তাহলে কে সমান কত আসে? কে সমান আসে -2, ওই পাশে গেলে +2, সুতরাং কে সমান +2, কে সমান +2। তাহলে সুতরাং এই যে ওসি রেখার সমীকরণ বলো, সুতরাং লিখবা ওসি রেখার সমীকরণ কি হবে? ওসি রেখার সমীকরণ x + y + 2, x + y + 2 = 0। আগে এটাকে কে পারছো বলো? ওসি রেখার সমীকরণ দেখো, ওসি রেখার সমীকরণ x + y + 2। এখন তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলো। দেখো এই যে ওসি রেখা এবং এবি রেখা, এই দুইটার ছেদবিন্দু তো সি বিন্দু। এই ক্যালকুলেশন তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করো, কোনো সমস্যা নাই। এই যে দেখো, এই যে এই রেখা এবং এই রেখা, এই যে এবি রেখার সমীকরণ দেওয়া আছে, আমরা ওসি রেখার সমীকরণ বের করছি। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক কি আসে বলো? ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করো, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে বলো এটা কি আসে। সবাই 2, -4 আসছে কিনা বলো? 2, -4 আসছে কিনা বলো? 2, -4। এই শোনো, ক্যালকুলেটর দিয়ে যখন সমাধান করবা, ক্যালকুলেটর দিয়ে যখন সমাধান করবা তখন কিন্তু এই যে এই পজিটিভ মানে ধ্রুবকগুলো ডান পাশে নিয়ে বসাবা, যেমন +2 হবে -2, -6 হবে +6। ঠিক আছে, ফাইন। এখন দেখো আমরা এই যে পাদবিন্দু বের করলাম, এই বৃত্তের কেন্দ্র থেকে এই জায়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু আমরা বের করলাম। এখন প্রশ্নটা পড়ো আবার কি বলছে। পাদবিন্দু হতে এই জাটি ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে তার দূরত্ব। এখন আমাকে বলো, এই যে যা, এই যা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে তার ভুজ কত? 0। তোমরা কি আমার সাথে একমত? এই যা, এই রেখাটা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে তার ভুজ 0। তো ভুজ যদি 0 হয়, x এর জায়গায় 0 বসায় দাও, তাহলে কোটি কত? y = -6, y = -6। এই যে ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু 0, -6। দেখো এই যা ওয়াই অক্ষকে, এই যে সরল রেখাটা মানে এই যে যা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে তার ভুজ 0, x এর মান 0 বসায় দাও, x এর মান 0 বসায় দিলে y = -6। তাহলে এই যে এই যে ওয়াই অক্ষের ছেদবিন্দু। এখন প্রশ্নে বলছে কেন্দ্র থেকে এই জায়ের পাদবিন্দু, এই যে পাদবিন্দু সি, আর এটাকে তুমি ধরো ডি, ধরো তুমি লিখবা যে এই যা এই যে এই যা কর্তৃক ওয়াই অক্ষের ছেদবিন্দু, ধরো এটা ডি বিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু কি? ডি। তো তোমাকে বলছে এই পাদবিন্দু সি এবং এই জায়ের ওয়াই অক্ষের ছেদবিন্দু ডি, এই দুইটার দূরত্ব, অর্থাৎ তোমাকে বের করতে বলছে সিডি। ম্যাথটাকে কে বুঝছো? সিডি বুঝদ্বয়ের অন্তর 2 থেকে 0 বিয়োগ করলে 2 হোল স্কয়ার, প্লাস -4 থেকে -6 বিয়োগ করলে -4 মাইনাস মানে +6, অর্থাৎ 2, 8, 8 মানে কত? 2√2, 8 মানে 2√2। বলো কে কে বুঝছো? এই ম্যাথটা কে কে বুঝতে পেরেছো একটু কমেন্ট করে বলো। খুবই সুন্দর ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ, খুবই চমৎকার, খুবই সুন্দর, খুবই চমৎকার ম্যাথ। সবাই বুঝছো কিনা বলো? খুবই ইজি। কি করব? প্রথমে আমরা করছি কি, এই যে কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র হতে এই জায়ের উপর অঙ্কিত লম্বের সমীকরণ বের করছি, যেটা সরল রেখা অধ্যায়ের কনসেপ্ট। এই লম্বের সমীকরণ এবং এই লম্ব রেখা এবং এই যা, এই দুইটার ছেদবিন্দু হচ্ছে সি বিন্দু মানে পাদবিন্দু। তোমাকে বলছে এই পাদবিন্দু হতে সি বিন্দু হতে এই জাটি ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে তার দূরত্ব। তো এই যা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওয়াই অক্ষে ভুজ 0, x এর মান 0, ভুজ 0, আর কোটির মান y এর মান এখান থেকে ধরো -y = 6, তাহলে y = -6। এই যে তাহলে এই পাদবিন্দু এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু এই দুইটার দূরত্ব চাইছে সিডি। বুঝছো ঘটনা? আমি আবার রিক্যাপ করে দিলাম, ঠিক আছে? ওকে, ফাইন ফাইন ফাইন, আশা করি বুঝতে পেরেছো। আমরা আগে এই পাদবিন্দু বের করেছি, তারপর এই রেখার ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করেছি। বলছে এই দুইটা পাদবিন্দু এবং ওয়াই অক্ষের যে বিন্দুতে ছেদ করে সেখানে ভুজ 0, কোটির মান -6, এখানে x এর মান 0 বসায় দাও,
মনে মনে x এর মান y অক্ষে x এর মান 0, y এর মান -6, শেষ। এই যে এখান থেকে এই সমীকরণ থেকে y এর মান আসবে -6। ঠিক আছে, ফাইন। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমি আবার শুরু থেকে বলতেছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই বৃত্তের উপরস্থ কোন একটা বিন্দুতে, ধরো x1 বিন্দুতে তুমি স্পর্শক, এই যে স্পর্শক, এই স্পর্শকের সমীকরণ বের করবা। এই স্পর্শক, এই সরল রেখার সমীকরণ বের করবা। তো তুমি কেমনে বের করবা? বৃত্তের সমীকরণে x স্কয়ার মানে কি? x স্কয়ার মানে দুইটা x এর গুণফল। লিখবা x ইনটু x1, দুইটা x এর গুণফল। একটা x নেবা এখান থেকে, আর একটা x আনবা ওই যে বিন্দুতে স্পর্শক আঁকাবা সেই বিন্দুর ভুজ। y স্কয়ার মানে কি ভাইয়া? y স্কয়ার মানে দুইটা y এর গুণফল। একটা y নিবা এই যে চলক এখান থেকে, আর একটা y নিয়ে আসবা যেই বিন্দুতে তুমি স্পর্শক অঙ্কন করতেছো সেই বিন্দুর কোটি। আচ্ছা আমাকে বলো তো 2x মানে কি? 2x মানে কি? দুইটা x এর যোগফল না? দুইটা x এর যোগফল, সিম্পল কথা। একটা x আসবে চলক, আর একটা আসবে এই যে এই বিন্দুর ভুজ। 2y মানে কি বলো? 2y মানে দুইটা y এর যোগফল না? একটা y আসবে চলক থেকে, আর একটা y আসবে এই বিন্দুর কোটি থেকে। বলো আমার কথা বুঝছো কিনা আগে বলো। এখানে কি বলছি মনে রাখতে পারো এমন টেকনিকে বুঝাইছি, মনে রাখার জন্য সহজ সাবলীল টেকনিক। তাহলে এখন এখান থেকে দেখো, আমরা x স্কয়ারের জায়গায় বসাবো xx1, y স্কয়ারের জায়গায় বসাবো yy1। এখান থেকে বলো, সুতরাং x এর জায়গায় কি বসাবো? এই যে 2x সমান যদি এটা হয়, তাইলে x সমান কি হবে? x এর জায়গায় কি হবে বলো? 2 দিয়ে ভাগ, x প্লাস x1/2। এই যে, আর এখানে 2y সমান যদি এটা হয়, তাহলে y এর জায়গায় কি বসাবো বলো? y এর জায়গায় শুধু y, 2 দিয়ে ভাগ, y এর জায়গায় y প্লাস y1/2। বলো তো বুঝছো কিনা? আচ্ছা এগুলো আমি বাম পাশে লিখি, এগুলো আমি বাম পাশে লিখি। তাহলে খেয়াল করে দেখো, আমি বলতে পারি যে আমরা আলটিমেটলি কোন ডিসিশনে আসলাম, যে আমরা x স্কয়ারের জায়গায় বসাবো xx1, y স্কয়ারের জায়গায় বসাবো y ইনটু y1। 2x মানে দুইটা x এর যোগফল, তাহলে এখান থেকে x বাইর করো, x মানে 2 দিয়ে ভাগ, x প্লাস x1/2। এইবার বলো বুঝছো কিনা? বাকিটা ম্যাথ করলে বুঝবো যে এই জিনিসগুলা বসাইতে হবে। x স্কয়ারের জায়গায় বসাইতে হবে xx1, y স্কয়ারের জায়গায় yy1, x এর জায়গায় x প্লাস x1/2, y এর জায়গায় y প্লাস y1/2, 2 দিয়ে ভাগ। এবং এখানে x এবং y এরা হচ্ছে চলক। ভাইয়া স্পর্শক তো একটা সরল রেখা, স্পর্শক তো একটা সরল রেখা, তাই না? কাজেই স্পর্শকের সমীকরণে, সরল রেখার সমীকরণে তো xy থাকবেই। আর এই যে x1 y1 এগুলা হচ্ছে যেই বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে বলবে সেই বিন্দুর ভুজকোটি। বলো একটু লেখা হয়েছে কিনা? একটু বলো, সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝছো কিনা যে আমরা যদি বৃত্তের সমীকরণের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে চাই, তাহলে বৃত্তের সমীকরণে x স্কয়ারের জায়গায় বসাইতে হবে x ইনটু x1, y স্কয়ারের জায়গায় বসাইতে হবে y ইনটু y1, x এর জায়গায় বসাইতে হবে x প্লাস x1/2, y এর জায়গায় বসাইতে হবে y প্লাস y1/2। এখানে xy হচ্ছে চলক, সরল রেখার সমীকরণে xy থাকবেই। বৃত্তের সমীকরণে যেরকম x স্কয়ার y স্কয়ার থাকে, সরল রেখার সমীকরণেও ঠিক সেভাবে x এবং y থাকে। এবং এই x1 y1 হচ্ছে যেই বিন্দুতে বাইর করতে বলবে, আমরা ম্যাথ করলে ক্লিয়ার হবে, কোনো সমস্যা নাই, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। যেই বিন্দুতে বাইর করতে বলবে স্পর্শক সেই বিন্দুর ভুজকোটি। ঠিক আছে, হ্যাঁ ফাইন। এখন দেখো এই যে প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য কয় সেকেন্ড? প্রশ্ন তোলার জন্য, এটা তোলার জন্য 30 সেকেন্ড। খুব ছোট প্রশ্ন, খুব ছোট প্রশ্ন তোলো। প্রশ্ন তোলা হলে ডান কমেন্ট করো, কোনো অসুবিধা নাই। এগুলার প্রমাণ আছে না? প্রমাণ আছে, প্রমাণ লাগবে না, এগুলো অনেক বড় প্রমাণ। এই প্রমাণ কোনো পরীক্ষায় আসবে না, তুমি চাইলে দেখতে পারো, বইয়ের প্রমাণ আছে। অসীম কুমার শাহ স্যার বা কেতাব স্যারের বইয়ে এগুলো প্রমাণ দেওয়া আছে, বিশাল বড় বড় প্রমাণ, দরকার নাই। এগুলোর প্রমাণ কোনো পরীক্ষায় আসবে না। জাস্ট মনে রাখার টেকনিকটা আমি শিখাই দিলাম, যে x স্কয়ার মানে দুইটা x এর গুণফল, y স্কয়ার মানে দুইটা y এর গুণফল, 2x মানে দুইটা এই যে 2x মানে দুইটা x এর যোগফল, 2y মানে দুইটা y এর যোগফল। তারপর এখান থেকে x মানে 2 দিয়ে ভাগ, y মানে 2 দিয়ে ভাগ। প্রশ্ন তোলা হলে ডান কমেন্ট করো। হ্যাঁ, অভিলম্বের ইংলিশ টার্ম কি? নরমাল। স্পর্শক ইংলিশ হচ্ছে টেনজেন্ট, আর অভিলম্ব মানে নরমাল। আগে স্পর্শক বের করি, পরে নরমাল, পরে অভিলম্ব দেখাইতেছি। আগে স্পর্শক। এই বৃত্তের 3,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আগে তুমি স্পর্শক বের করো, অভিলম্বের আলাপ পরে। স্পর্শক বাইর করে ফেলতে পারলে অভিলম্ব অটোমেটিক চলে আসবে। এই বৃত্তের 3,1 দেখো, মনে মনে যেই বিন্দুতে স্পর্শক বের করতে বলছে এই বিন্দুটা মনে মনে x1 y1, মনে মনে এটা লেখা রাখবে না কিন্তু। দেখো
ভাইয়া বৃত্তের উপরস্থ, এই বৃত্তের উপর যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে ওই বিন্দুটা কি মনে মনে x1 y1। এরপরে কি করব দেখো, x স্কয়ারের জায়গায় বসাবো x ইনটু x1, একবারে বসে দেবো x স্কয়ারের জায়গায় x ইনটু x1, x1 এর মান কত, x1 এর মান 3, তাহলে একবার লিখো x ইনটু 3 মানে 3x। এই বুঝছো, x স্কয়ারের জায়গায় আমি তোমাকে আলাদা করে লিখে বোঝাই, এগুলো আলাদা করে লিখতে হবে না। x স্কয়ারের জায়গায় বসাবো x ইনটু x1, x এর জায়গায় x একটা x আর এখান থেকে আসবে 3, তাহলে x ইনটু 3 মানে 3x। y স্কয়ারের জায়গায় বসবে, ভালো মতো দেখো, y স্কয়ারের জায়গায় বসবে y একটা y ইনটু y1, y1 এর মান হচ্ছে 1, তো 1 তো গুণ করা লাগে না, 1 দিয়ে গুণ করা লাগে না। তারপরে x এর জায়গায় বসবে x প্লাস x1, x1 মানে 3/2। y এর জায়গায় বসবে y প্লাস y1, y1 মানে কত 1/2। এই যে বুঝছো জিনিসগুলা কি, দেখো x একটা x থাকবে আর একটা আসবে 3, তাহলে x ইনটু 3 মানে 3x। y স্কয়ার মানে দুইটা y এর গুণফল, একটা y এখান থেকে আসবে আর একটা y আসবে এই বিন্দু থেকে কোটি, তাহলে 1 দিয়ে তো গুণ করা লাগে না। তাহলে এখন আমাকে বলো, লিখবা তুমি, লিখবা এই বৃত্তের, লিখবা তুমি বাংলায় লিখবা প্রদত্ত বৃত্তের 3,1 বিন্দুতে, প্রদত্ত বৃত্তের 3,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ 3,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে নিচে লিখি। x স্কয়ারের জায়গায় x ইনটু x1, 3 ইনটু x প্লাস y স্কয়ারের জায়গায় y ইনটু y1, 1 ইনটু y মানে শুধু y, তারপর মাইনাস 4 ইনটু x এর জায়গায় কি বসাবো, ওই যে দেখো x এর জায়গায় বসাবো x প্লাস x1, x প্লাস 3 ডিভাইড বাই 2, তারপর প্লাস 10 ইনটু y, y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো y প্লাস y1 মানে y প্লাস 1/2, তারপর মাইনাস 8 ইকুয়ালস টু 0, মাইনাস 8 ইকুয়ালস টু 0 শেষ। এই যে দেখো তাহলে উত্তর কি আসে 3x প্লাস y, এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 2 থাকবে, মাইনাস 2x মাইনাস 3 দুগুণে 6, এখানে থাকবে কত 2 দিয়ে কাটলে 5, 5y প্লাস 5 একে 5 মাইনাস 8 সমান 0। সুতরাং নির্ণেয় স্পর্শকের সমীকরণ, কাটাকাটি করো সরি, 3x থেকে 2x গেলে শুধু x থাকবে, y আর 5y যোগ করলে 6y, তারপরে মাইনাস 6 মাইনাস 8 মাইনাস 14 প্লাস 5 মানে মাইনাস 9। বলো এটা কে কে পারছো, ঘটনা এবার বুঝছো, x প্লাস 6y মাইনাস 9, এইবার ঘটনা কে কে বুঝছো বলো, পরীক্ষায় এটা দেখাইতে হবে না, এটা মনে মনে, পরীক্ষায় এটা দেখাইতে হবে না, এইটা মনে মনে যে x স্কয়ারের জায়গায় x ইনটু x1, x1 মানে 3, তা 3 দিয়ে x কে গুণ করলে 3x, y1 মানে y, 1 দিয়ে y কে গুণ করলে শুধু y। এইবার বুঝছো কিনা বলো জিনিসটা, যে আসলে আমি কি বলতেছিলাম। এই যে স্পর্শক, বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার টেকনিক, বৃত্তের সমীকরণে x স্কয়ারের জায়গায় বসাবো x ইনটু x1, y স্কয়ারের জায়গায় y ইনটু y1, x এর জায়গায় x প্লাস x1/2, এই যে 2 দিয়ে ভাগ হবে x বের করার সময়, y বের করার সময় 2 দিয়ে ভাগ, x1 y1 হচ্ছে তুমি যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করবা সেই বিন্দুর ভুজ x1, কোটি হচ্ছে y1। হ্যাঁ বলো এইবার জিনিসটা ক্লিয়ার হইছে। এখন কথা হচ্ছে অভিলম্ব কি জিনিস। ভাইয়া স্পর্শকের উপর অভিলম্ব তুমি যদি আঁকা, হয় যে স্পর্শকের উপর লম্ব, দেখো স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর যদি লম্ব আঁকাও সেটাকে বলে অভিলম্ব। এখন তোমরা কি একটা জিনিস জানো, কোন বৃত্তের স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব অবশ্যই ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এটা কে কে জানো বলো তো, সেন্টার। ধরো সেন্টার কত আলফা কমা বিটা, সরি সেন্টার তো মাইনাস জি মাইনাস এফ, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। ওয়েট, এটা কে কে জানো যে স্পর্শকের স্পর্শ বিন্দুতে, স্পর্শকের কোন বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শকের স্পর্শ বিন্দুতে তুমি যদি লম্ব আঁকাও সেটা কেন্দ্র দিয়ে যায়। অথবা তোমরা 9 10 থাকতে এইভাবে পড়ছিলা যে কেন্দ্র থেকে স্পর্শকের, দেখো স্পর্শ বিন্দুতে অঙ্কিত কি বলে স্পর্শ বিন্দুর সংযোজক রেখা লম্ব হয়, এটা মনে রাখবা যে স্পর্শ বিন্দুতে তুমি যদি স্পর্শকের উপর লম্ব আঁকাও, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব আঁকাইলে সেই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এটা সরল রেখার মেথ। তার মানে অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব, এই জিনিসটা লিখো খাতায় লিখো নোট, অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব রেখা এবং বৃত্তের কেন্দ্রগামী, এবং বৃত্তের কেন্দ্রগামী। এখানে আসলে কেন্দ্রটা কোনো কাজে আসবে না, কেন্দ্র কোনো কাজে আসবে না, কেন্দ্র কোনো কাজে আসবে না, বাট আমরা এই জিনিসটা জেনে রাখলাম, এখানে এই বিন্দুটাই এনাফ।
অবিলম্বের সমীকরণ বের করার জন্য এই বিন্দুটাই এনাফ। এখানে আসলে কেন্দ্রটা কোনো কাজে আসবে না, তুমি খালি লিখে রাখো যে অবিলম্ব মানে কি, স্পর্শকের উপর লম্ব রেখা, এই বিন্দুগামী। ঠিক আছে, ফাইন। এখন আমাকে বলো, এই যে দেখো তোমাকে বলছে এই বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ বের করলাম, আমরা স্পর্শকের সমীকরণ বের করলাম। দেখো তাহলে এখন আমরা কি করবো ভাইয়া, অবিলম্ব কি, স্পর্শকের উপর লম্ব রেখা, এটা সরল রেখা, বাকি অংশ সরল রেখা। এখন যা কিছু করবো পুরাটা সরল রেখার কাজ। লিখো অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ এটা সরল রেখার কাজ, লম্ব রেখা। অবিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব রেখা। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক কে ইকুয়ালস টু 0। যা কোন বিন্দুগামী, এই যে 3,1 বিন্দুগামী, অবশ্যই এই বিন্দুতে স্পর্শক আঁকাবো। এই যে এই বিন্দুতে স্পর্শক এবং এই বিন্দুতেই তো অবিলম্ব চাইছে, তাহলে এই রেখা এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ, যা 3,1 বিন্দুগামী। শেষ। এখন 3,1 বিন্দু দিয়ে সিদ্ধ করে বলো কে এর মান কত আসে। টু ইজি টু সলভ। দেখো ভাইয়া এটা সরল রেখার কাজ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, তো স্পর্শকের উপর লম্ব রেখাই তো অবিলম্ব, তাইলে এই অবিলম্বের সমীকরণ হচ্ছে এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, লম্ব রেখার সমীকরণ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, যা 3,1 বিন্দুগামী। তাহলে এক্স এর জায়গায় বসাও 3, 3 6 18, ওয়াই এর জায়গায় বসাও 1, প্লাস কে সমান 0। সুতরাং কে এর মান 17, ওই পাশে গেলে হবে -17, তাহলে কে এর মান -17। সুতরাং নির্ণয় অবিলম্বের সমীকরণ শেষ। বলো কে কে বুঝছো? সরল রেখা পড়া থাকতে হবে, নাইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ভাইয়া অবিলম্ব মানে স্পর্শকের উপর লম্ব, শেষ, এবং ওটা কেন্দ্র দিয়ে যাবে। বাট ওইটা আমার এখানে কাজে লাগতেছে না, কারণ এখানে তো স্পর্শক, স্পর্শক কোন বিন্দুতে, এই যে এই বিন্দুতে। দেখো অভিলম্ব, অভিলম্ব হচ্ছে এই যে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব, এই যে এই বিন্দুতে, কারণ এই বিন্দুতে চাইছে কোন একটা বিন্দুতে। তাহলে অবিলম্ব মানে কি, স্পর্শকের উপর লম্ব রেখা এবং x1 y1 বিন্দুগামী, কাজ শেষ। ভাইয়া এই যে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ এইটা, তারপর জাস্ট বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলেই কে এর মান চলে আসছে। এইবার ক্লিয়ার? বলো। ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। 3,1 বিন্দুগামী বুঝো নাই? প্রশ্ন তো বলছেই এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে। তুমি যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করবা কিংবা অবিলম্বের সমীকরণ বের করবা, অবিলম্ব আর স্পর্শক তো ওই বিন্দু দিয়ে যাবেই, এই যাবে না? বুঝছো ঘটনা? স্পর্শক নির্ণয় না করে অবিলম্ব নির্ণয় করা যাবে না। না, তুমি আগে স্পর্শক বাইর করে তারপরে করবা, আগে স্পর্শক বাইর করে তারপরেই করবা। আরেকটা বুদ্ধি আছে, ওই যে কেন্দ্র বাইর করে ফেলা, কেন্দ্র বাইর করে ফেলা যায়। ওই বুদ্ধিটাও দেখাই দেই যেহেতু জানতে চাইছো। ধরো তুমি এই বৃত্তের কেন্দ্র বাইর করলা, অবিলম্ব মানে কি, অবিলম্ব মানে হচ্ছে এই যে এই বিন্দু দিয়ে যাবে, এই বিন্দু কত 3,1, ধরো 3,1 বিন্দু দিয়ে যাবে এই বৃত্তের উপরস্থ, এবং কেন্দ্র দিয়ে যাবে। এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 2,5। দেখো এই বৃত্তের কেন্দ্র 2,-5, সরি 2, এই বৃত্তের কেন্দ্র কত? 2,-5। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,-5। এই দেখো যদি তুমি ডিরেক্ট অবিলম্ব বের করতে চাই, যে এটা অবিলম্ব, এটা অবিলম্ব রেখা, একটা রেখার উপর দুইটা বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে কি হবে, x - x1 বাই x1 - x2, y - y1 বাই y1 - +5। এই যে এইভাবে করে দেখো 6 আসবে, 6x - 3 6 18 সমান এনে 1 y - 1, তাহলে 6x - y - 17। বুঝতে পারছো ভাইয়া? অবিলম্ব তোমাকে বলছে এই বৃত্তের উপরস্থ 3,1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ, তো অবিলম্ব অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। তাহলে দুই বিন্দুগামী সরল রেখা। যারা সরল রেখা অধ্যায়টা পড়ছো, এই বুঝছো, যারা সরল রেখা পড়ছো তোমরা বুঝছো কিনা বলো, আর যারা সরল রেখা পড়ে নাই ওরা এমনিও বুঝবে না। যারা সরল রেখা পড়ে নাই ওদেরকে বুঝায় লাভ নাই, ওরা বুঝবে না। কাজেই তোমাকে যদি শুধু অবিলম্ব বের করতে বলে, ডিরেক্ট ওইভাবে বের করতে বলতে পারবা, যে বৃত্তের উপরস্থ, বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে অবিলম্ব আঁকাইতে বললে বা সমীকরণ বের করতে বললে সেটা অবশ্যই এই বিন্দু দিয়ে যাবে, যে এই বিন্দু দিয়ে যাবে এটা তো দেওয়াই থাকবে একটা, আর একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, অবশ্যই বৃত্তের কেন্দ্র, ধরো -g - f, সাধারণ সমীকরণের কেন্দ্রটা। ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পেরেছো। খুবই চমৎকার জিনিস, খুবই চমৎকার জিনিস। এরপরে এই প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড। এই তোমরা কি বুঝতেছো? সহজ না? বলো তোমরা কি বুঝতেছো? এই ফাহিম, ক্লাস কি আবার আটকে যাচ্ছে ফেসবুকে? হ্যাঁ
কেমনটা লাগে ফাহিম? কি এক বিপদে বললাম। এই ফাহিম, ক্লাস ফেসবুকে আবার আটকে গেছে। দেখো তো এটা নেটের প্রবলেম নাকি ফেসবুকের প্রবলেম? তো নেট, তখন তো নেটওয়ার্কের প্রবলেম দেখালো। হ্যাঁ আচ্ছা নিচে যাও তো, নিচে টানো তো। হ্যাঁ নেটের প্রবলেম দেখছো, কি ব্যাপার তাহলে এখানে আবার নেটওয়ার্কে এমন প্রবলেম হচ্ছে কেন? তো পুরাই নেটের প্রবলেম, দেখো একেবারে পুরা লাল হয়ে আছে। এমনি কন্টিনিউ করা যায়, খালি আটকে যাচ্ছে বারবার। ধ্যাত্তেরি। ফেসবুকে ক্লাস এখন ওখানেই আটকে আছে। না ফেসবুকে আটকে গেছে, এখানে দেখাচ্ছে কিন্তু ফেসবুকে আটকে আছে। আচ্ছা ওয়েব অ্যাপে আনো তো, ওয়েব অ্যাপে কন্টিনিউ করে আর একটু পরে ছেড়ে দিই আজকে। আচ্ছা ওয়েব অ্যাপে সবকিছু ঠিক আছে? ওয়েব অ্যাপে সবকিছু ঠিক আছে? হ্যাঁ ওয়েব অ্যাপে ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে কন্টিনিউ করি, পরে এটা আচ্ছা ওখানে সব বলে দাও, আর ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ওটা ফেসবুকে এখান থেকে নিয়ে আপলোড করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তো আমি ক্লাসটা ওয়েব অ্যাপেই কন্টিনিউ করতেছি, আজকে ফেসবুকে খুব প্রবলেম করতেছে। চলো এটা কি বাড়ির কাজ দেওয়া যায় বলো? এই বৃত্তের, এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শকের উপর লম্ব রেখা, কথা একই, ওই স্পর্শকের উপর লম্ব রেখা মানে হচ্ছে অবিলম্ব। এটা কি হাউস ওয়াইফ দেওয়া যায়? হাউস ওয়াইফ দিয়ে আমি উত্তর বলে দিচ্ছি, ওয়েট, এটার উত্তরটা বাইর করে বলে দিচ্ছি। এটা স্পর্শক, ওয়েট ওয়েট, এটা কোন ম্যাথ, এটার উত্তরটা বাইর করে বলে দিই। এটা উত্তর হচ্ছে স্পর্শক, বাইর করো স্পর্শক x - y = 0। লিখো উত্তরটা বাইর করো, তোমরা এখন বাইর করো, উত্তর হবে x - y = 0। x - y, x - y = 0, এটা হবে স্পর্শক। আর স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ হবে x + y + 1 = 0। এই যে হাউস ওয়াইফ, সেম ম্যাথ, একদম হুবহু সেম ম্যাথ, বাড়ির কাজ হুবহু সেম ম্যাথ, বাড়ির কাজ। দেখো এই বৃত্তের -2, 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে x - y = 0 এবং অভিলম্ব মানে স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব মানে অভিলম্ব x + y + 1 = 0। ঠিক আছে ফাইন। চলো এরপরে দেখো একটি বৃত্ত, প্রশ্নটা তোলো। প্রশ্নটা তোলার জন্য সময় হচ্ছে 1 মিনিট, প্রশ্নটা তোলার জন্য সময় 1 মিনিট। তুলো, সবাই তুলো, সবাই প্রশ্নটা তুলে ফেলো। ভাইয়া কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ কি অনেক হার্ড? না হার্ড না, সিরিয়াল ওয়াইজ বুঝে বুঝে করলে হার্ড না। দেখো এটা আসলে, এই ম্যাথটা আসলে 4.1 এর ম্যাথ, খালি এখানে একটু মিক্স করা। এটা আসলে 4.1 এর ম্যাথ। দেখো প্রশ্নটা তোলো আগে। একটি বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায় এবং এর কেন্দ্র এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আপনার বাসা কি মিরপুর DOHS? হ্যাঁ মিরপুর DOHS। আচ্ছা তোমরা প্রশ্নটা তোলো এবং আমার একটা কথার উত্তর দাও। 4.1 আমরা এরকম ম্যাথ করছি কিনা, যে একটি বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায় এবং বৃত্তের কেন্দ্র একটি রেখার উপর অবস্থিত। মনে আছে? দুইটা টাইপ, একটা ছিল একটা বৃত্ত তিনটা বিন্দু দিয়ে যায়, ডিরেক্ট তিনটা বিন্দু দিয়ে সিদ্ধ করলে তিনটা সমীকরণ। আরেকটা টাইপ ছিল যে একটা বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায় এবং ওই বৃত্তের কেন্দ্র একটি নির্দিষ্ট রেখার উপর অবস্থিত। করছি সেম ম্যাথ এটা, খালি এই যে এখানে লেস লাগাই দিচ্ছে। দেখো একটি বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায়, এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যায় এবং এর কেন্দ্র এই বৃত্তের
এই বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। ভাই এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক, এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক, এটা তো অবশ্যই একটা সরল রেখা। স্পর্শক এটা অবশ্যই সরল রেখা। তার মানে আগে বাইর করো, আগে এই বৃত্তের লিখো, তোমরা বাংলায় লিখবা, এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ এক্স স্কয়ারের জায়গায় বসবে এক্স ইন্টু এক্স ওয়ান, এক্স ইন্টু এক্স ওয়ান এর মান হচ্ছে 1, 1 দিয়ে গুণ করার দরকার নাই, প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, মনে মনে চিন্তা করো, মনে মনে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, দেখো ওয়াই ওয়ান এর মান হচ্ছে -2, ওয়াই ওয়ান এর মান হচ্ছে -2, তাহলে -2 দিয়ে গুণ করলে, -2 দিয়ে গুণ করলে এটা -2y হয়ে যাবে, y ইন্টু ওয়াই ওয়ান, -2 দিয়ে গুণ করলে প্লাস এর মানে -2y, -6 ইন্টু 6 ইন্টু x এর জায়গায় x প্লাস x1, x1 এর মান হচ্ছে 1/2, -4 ইন্টু y এর জায়গায় y প্লাস y1, y1 এর মান হচ্ছে -2, y1 এর মান -2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ডিভাইড বাই 2, -7 ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করো, x মাইনাস 2y মাইনাস এটা কত হবে 3, -3x মাইনাস 3a কে 3, এখানে কত হবে কাটাকাটিকে 2, -2y মাইনাসে মাইনাসে প্লাস 4, -7 ইকুয়ালস টু 0। বাইর করো আগে, দ্রুত বলো কত আসছে। x থেকে -3x গেলে -2x, -2y -2y -4y, মাইনাস -3 -7 -10, -6, -10 থেকে 4 গেলে কত -6, তাইলে এখন -2 দিয়ে ভাগ করে দাও, x প্লাস 2y মাইনাসে মাইনাসে প্লাস 3, x প্লাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0, x প্লাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0। সবার আসছে কিনা বলো, এটা -2 দিয়ে ভাগ, তাহলে x এটা মাইনাস মাইনাসে প্লাস x হয়ে যাবে, -2 দিয়ে ভাগ করলে মাইনাসে প্লাস 2, -2 দিয়ে ভাগ করলে মাইনাসে প্লাস 3, x প্লাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন কথা হচ্ছে দেখো, এই যে তুমি আগে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করলা, তাহলে আমি কি বলতে পারি না নির্ণয় বৃত্তটি এই দুটো বিন্দু দিয়ে যায় এবং নির্ণয় বৃত্তের কেন্দ্র, নির্ণয় বৃত্তের কেন্দ্র এই রেখার এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত, মানে এই রেখার উপর অবস্থিত। এই যে মনে মনে চিন্তা করো, এই রেখার উপর অবস্থিত, এই যে এই রেখা বিন্দুতে বা এই রেখার কেন্দ্র, এই যে বলতে পারি না কেন্দ্র, কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, এই যে এটাই তো এই বৃত্তের 1, -2 বিন্দুতে স্পর্শক, x প্লাস 2y মনে মনে চিন্তা করো প্লাস 3, এই যে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে এখন এটা বাকিটা পারবা কিনা বলো, বাকিটা কিন্তু 4.1 এর ম্যাথ ভাইয়া মিক্স করে দিছে, দেখছো 4.1 এবং 4.2, 4.1 এবং 4.2 মিক্স, SW, বাকিটা SW অবশ্যই করবা, অবশ্যই অবশ্যই ভাইয়া। একটা বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায় এবং বৃত্তের কেন্দ্র -g, -f এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। ভাইয়া এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ এই যে এই রেখাটা, স্পর্শক তো অবশ্যই একটা সরল রেখা। নরমালি আমাদের বইয়ে আমরা যখন 4.1 এ ম্যাথ গুলো করছি তখন কি দুইটা বিন্দুগামী বলা থাকে, 4.1 এ আমরা এরকম অনেকগুলা ম্যাথ করছি এবং বাড়ির কাজ দিছি, এবং ডিরেক্ট বলা থাকে যার কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত। তো এখানে এই রেখাটা ডিরেক্ট দেওয়া নাই, এই রেখাটা ডিরেক্ট দেওয়া নাই, তোমরা এইখানে আগে এই রেখাটা স্পর্শকটা বাইর করবা, তারপরে সলভ করবা, শেষ, বাকিটা হাউস ওয়াইফ। তুমি আগে ধরবা, ধরি নির্ণয় স্পর্শক কি বক্ররেখা হয় না, স্পর্শক মানেই সরল রেখা, স্পর্শক অলওয়েজ সরল রেখা। তুমি আগে ধরবা, ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। অ্যানসারটা দিয়ে দেন, এটা অ্যানসার বের করা নাই, এটা অ্যানসার বের করা নাই। আচ্ছা অ্যানসারটা বের করে দিই, চলো করি, চলো অ্যানসারটা বের করি, ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট বের করে দিই। লিখো আগে, লিখো ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ, ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। তাহলে এই বৃত্তটা যেহেতু -1 বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করো, -1 বিন্দু দিয়ে যায়, -1 লিখবা যে এই বৃত্তটি -1 বিন্দুগামী, অর্থাৎ x এর জায়গায় বসাও 1, -1, x এর জায়গায় -1 স্কয়ার করলে +1, y এর জায়গায় -1 স্কয়ার করলে +1, x এর জায়গায় -1 -2g, y এর জায়গায় -1 -2f প্লাস c ইকুয়ালস টু 0। এই যে একটা সমীকরণ, এক আর এক যোগ করলে হবে 2, এক আর এক যোগ করলে হবে 2, 3, 2 বিন্দুগামী,
3,2 বিন্দুগামী। 3 কে x এর জায়গায় বসাও 3, 3 কে স্কয়ার করলে 9 প্লাস y জায়গায় বসাও 2, 2 কে স্কয়ার করলে 4 9 13। একবার লিখে ফেলো, একবার লিখে ফেলো। এটা কত আসবে? এটা আসবে 13। তারপরে x এর জায়গায় বসাও 3, x এর জায়গায় বসাও 3, 3 দুগুণে 6g, y এর জায়গায় বসাও 2, 2 দুগুণে 4f, 2 দুগুণে 4f প্লাস c ইকুয়ালস টু 0। তারপরে খেয়াল করে দেখো, নির্ণয় বৃত্তের কেন্দ্র লিখবা, নির্ণয় বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। নির্ণয় বৃত্তের কেন্দ্র, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, তুমি বাংলায় লিখবা কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এই রেখার উপর অবস্থিত, এই রেখার উপর অবস্থিত। সুতরাং সুতরাং x এর জায়গায় বসাও মাইনাস জি, x এর জায়গায় বসাও মাইনাস জি, y এর জায়গায় বসাও মাইনাস এফ, মাইনাস 2f। দেখো x এর জায়গায় মাইনাস জি, y এর জায়গায় মাইনাস 2f, প্লাসে মাইনাসে মাইনাস 2f হয়ে গেছে, y এর জায়গায় মাইনাস f বসছে, প্লাস 3 ইকুয়ালস টু 0। এই তিনটা সমীকরণ, এই তিনটা সমীকরণ আমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করে উত্তর লিখে দিচ্ছি। তোমরা নরমালি 1 নং থেকে 2 নং বিয়োগ করো, 1 নং থেকে 2 নং বিয়োগ করো, তারপর এটাকে 3 নং। গত ক্লাসগুলোতে এই যে এরকম ম্যাথ করাইছি, এরকম ম্যাথ করে দিছি। এখন আমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট তিনটা সমীকরণ, এটাকে নিচে নিচে লিখি, দাঁড়াও এটাকে নিচে নিচে লিখি। এই যে মাইনাস জি মাইনাস 2f প্লাস 3, এই যে 3 ইকুয়ালস টু 0। এখানে c মানে 0, কিছু না, c এর সহগ 0। দেখো মাইনাস জি, জি এর নিচে মাইনাস জি লিখলাম, 2f এর নিচে মাইনাস 2f আর 3 ধ্রুবক, ধ্রুবকগুলো কিন্তু ডান পাশে যাবে। তুমি যখন ক্যালকুলেটরে বসাবে, বসাই দে 2, ক্যালকুলেটরে বসার সময় ধ্রুবকগুলো ডান পাশে বসাইতে হয়। 2 হয়ে যাবে মাইনাস 2, 13 হয়ে যাবে মাইনাস 13, 13 হয়ে যাবে মাইনাস 13, এবং এখানে 3 হয়ে যাবে মাইনাস 3। এই যে ক্যালকুলেটরে বসানোর সময় ডান পাশে বসিয়ে দাও। আর এখানে সি নাই, তুমি চিন্তা করতে পারো সি নাই মানে সি এর সহগ 0। এই সমীকরণে সি নাই মানে সি এর সহগ 0। তাহলে এই তিনটা সমীকরণ সমাধান করে তুমি জি বাইর করো, এফ বাইর করো, সি বাইর করো, শেষ। তাহলে আমি সমাধান করি, সিম্পল ইকুয়েশন আননোন হচ্ছে 3টা, -2 -1 -2 6 4, সি এর সহগ 1 -13, তারপরে এখানে জি এর সহগ -1 -2, সি এর সহগ 0, ধ্রুবক -3। এই কার কত আসছে? -4 7/2 -3 মিলছে, -4 বলো, -4 জি এর মান আসছে, কার কার মিলছে বলো, -4 7/2 এবং সি এর মান -3, -4 7/2 -3। ভেরি গুড, মিলছে সবার। এইবার মান বসাই দিবা, এই যে জি এর মান, এফ এর মান, সি এর মান পেয়ে গেছি। তাহলে জি এর মান, এফ এর মান এবং সি এর মান এই সমীকরণে বসাইলে উত্তর শেষ। কাজেই বুঝছো পরীক্ষায় কিভাবে ভর্তি পরীক্ষার প্রশ্ন মিক্স করে আসে। দেখো আমরা নরমালি 4.1 এ পড়ছি, একটা বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্র একটি সরল রেখার উপর অবস্থিত, এরকম ম্যাথ আমরা করছি। বাট এখানে করছে কি, এই যে ডাইরেক্ট সরল রেখার উপর অবস্থিত, এটা না বলে দিছে কি যে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। তো আগে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা বের করছি, এটা আসছে, তারপর নির্ণয় বৃত্ত বের করছি। বুঝছো? চমৎকার ম্যাথ না? এই সুন্দর না? এরকম মিক্স করে আসলে পারবা কি পারবা না বলো? এরকম মিক্স করে আসলে পারবা কি পারবা না? এখন লিখো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের, আচ্ছা আগে সমীকরণ বের করি, সমীকরণ নির্ণয়, পরে দৈর্ঘ্যে যাব। সমীকরণ নির্ণয়, আচ্ছা আমাকে তোমরা আগে একটা কথা বলো, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? একটু চিন্তা করো তো। আগে সমীকরণ বের করি। ধরো এটা একটা বৃত্ত, এটা তো আসলে একটা বৃত্ত, এটাতে তো কোনো কনফিউশন নাই। ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের একটা বহিস্থ বিন্দু হচ্ছে পি, ধরো x1, y1। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে বৃত্তের বহিস্থ এই বিন্দু থেকে এই বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যাবে?
অবশ্যই দুইটা স্পর্শক আঁকা যাবে। এই যে একটা স্পর্শক, এই যে আরেকটা স্পর্শক, দুইটা স্পর্শক। তোমাকে বলা হবে কি এই স্পর্শক দুইটার সমীকরণ বের করো। দুইটা সরল রেখা, স্পর্শক দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, এখন আমাকে বলো এই যে সরল রেখা দুইটা, সরল রেখা দুইটা কি এই বিন্দুগামী না? তো একটা সরল রেখা তোমার আলাদা আলাদা এখানে দুইটা রেখা বাইর হবে। একটা সরল রেখা বা এই দুইটা সরল রেখাই তো এই বিন্দুগামী। তো কোন একটা সরল রেখা যখন একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়, ওই সরল রেখার সমীকরণ বের করার জন্য আর কি দরকার বলো? মনে করো তোমাকে বলে দিলাম একটা সরল রেখা একটা বিন্দু দিয়ে যায়। দেখো এই স্পর্শকটাও, স্পর্শক মানে তো সরল রেখা, এই বিন্দু দিয়ে যায়, x1 y1 বিন্দু দিয়ে যায়, আবার এই স্পর্শকটাও এই বিন্দু দিয়ে যায়। শুধু ঢাল দরকার। ভেরি গুড। শুধু কি দরকার? ঢাল। মনে করো ধরলাম স্পর্শকের ঢাল m, স্পর্শকের ঢাল m, তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। কথা সত্য না? এই যে দেখো, তাইলে প্রশ্নে যখন বলবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ বের করো, আমি যদি স্পর্শকের ঢাল বের করতে পারি, দেখো এই বিন্দু কিন্তু দেওয়া থাকবে x1 y1, এই বিন্দু কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। তোমার বের করতে হবে কি? তোমার বের করতে হবে ঢাল। m এর মান বের করতে পারলেই ম্যাথ শেষ। m এর মান বের করে এখানে বসাই দিতে পারলেই ম্যাথ শেষ। তোমরা কি আমার সাথে একমত? m এর মান দুইটা আসবে, এখানে m এর মান আসবে দুইটা। কারণ কি? কোন একটা বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকা যায়। আচ্ছা, এখন আমাকে বলো এই m এর মান কেমনে বের করব? m এর মান বের করার কন্ডিশন হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে, মনে আছে ওই যে 7 নম্বর ক্লাসে পড়াইছি গত ক্লাসে, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান বলো? বৃত্তের কেন্দ্র থেকে, মনে করো এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। জানো এটা? জানি, গত ক্লাসে পড়াইছি। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, ধরো কেন্দ্র থেকে ব্যাসার্ধ, কি বলে, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলেই m বের হয়ে যাবে। ইজি না? তুমি পুরো জিনিসটা আগে একবার চিন্তা করো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়। তো বহিস্থ বিন্দু, যেহেতু বিন্দু দেওয়াই থাকবে, শুধু ঢাল বের করতে পারলে কাজ শেষ। আর ঢাল বের করার কন্ডিশন কোনটা ইউজ করব? ঢাল বের করার জন্য আমরা ইউজ করব কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। ম্যাথ শেষ। তুমি একটা কন্ডিশন বসাবো, অটোমেটিক m এর দুইটা মান আসবে। m এর দুইটা মান অটোমেটিক আসবে, তোমার আলাদা করে এটার জন্য আবার বের করতে হবে না। বোঝা গেল? ওয়েট। আচ্ছা, এখন আমাকে বলো তো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে, মানে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়, আর বৃত্তের ভেতরের বিন্দু থেকে কয়টা আঁকা যায়? একটা বিন্দু যদি বৃত্তের ভিতরে থাকে, বৃত্তের ভিতরের কোন বিন্দু থেকে বৃত্তে কি স্পর্শক আঁকা যায়? যায় না। বৃত্তের ভিতরের বিন্দু থেকে বৃত্তের উপর কোন স্পর্শক আঁকা যায় না। আর বৃত্তের উপরস্থ বিন্দুতে কয়টা আঁকা যায়? মনে করো একটা বিন্দু বৃত্তের উপর আছে, বৃত্তের উপরস্থ বিন্দুতে কিন্তু একটা স্পর্শক আঁকা যায়। একটা বিন্দু যদি বৃত্তের উপরস্থ হয়, বৃত্তের উপরস্থ বিন্দুতে একটা মাত্র স্পর্শক আঁকা যায়, ওই বিন্দুতে শুধু একটাই স্পর্শক সম্ভব। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুই পাশে দুইটা স্পর্শক আঁকা যায়, আর বৃত্তের ভিতরের কোন বিন্দু থেকে বৃত্তের উপর কোন স্পর্শক আঁকা যায় না। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আগে আমরা এই যে স্পর্শকের সমীকরণ বের করা শিখবো, সমীকরণ বের করা শিখবো, তার উপর পরে আমরা যাব স্পর্শকের দৈর্ঘ্যে। হ্যাঁ, প্রশ্নটা তোলো, খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা। এই ম্যাথটা প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড। এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে ক্লাসে আমরা যতগুলো ম্যাথ করব, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। আবার বলতেছি, আজকে ক্লাসে আমরা যতগুলো ম্যাথ করব, সবগুলা ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ম্যাথটা। আজকে ক্লাসে যতগুলো ম্যাথ করব, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ম্যাথটা। দেখো, এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। একটা বিন্দু থেকে যেহেতু বৃত্তের উপর স্পর্শক আঁকতে বলছে, তার মানে ধরেই নেওয়া যায় না এই বৃত্তটা বিন্দুটা বৃত্তের বহিস্থ। বলো,
অথবা এই একটা বিন্দু বৃত্তের উপরে আছে, ভিতরে আছে নাকি বাইরে আছে চেক করা শিখাইছি না? কেমনে চেক করে? একটা বিন্দু বৃত্তের ভিতরে আছে, উপরে আছে নাকি বাইরে আছে, কেমনে চেক করে বলো? আচ্ছা আমাকে বলো, মনে করো পরীক্ষায় বললো যে এই বিন্দুটি এই বৃত্তের ভিতরে, উপরে নাকি বাইরে, কেমনে চেক করবা? তুমি এই বিন্দুটা এই বৃত্তের বাম পক্ষে বসায় দাও, এই বিন্দুটা এই বৃত্তের বাম পক্ষে বসাবা, যদি ইকুয়ালস টু 0 আসে তার মানে সিদ্ধ হইল, সিদ্ধ হইলে বিন্দুটা বৃত্তের উপরস্থ। যদি গ্রেটার দেন 0 আসে তাহলে বাইরে, যদি লেস দেন 0 আসে তাহলে ভিতরে। এখানে কি আসবে? গ্রেটার দেন 0। এখানে গ্রেটার দেন 0 আসছে কিনা বলো? এই বিন্দুটা এই বৃত্তের বাম পক্ষে বসাও, বাম পক্ষে বসাই চেক করে বলো গ্রেটার দেন 0 আসে কিনা। 55 আসছে, ভেরি গুড। শূন্যর চাইতে বড় হইলেই হইলো, শূন্যর চাইতে বড় হইলেই হইলো। বাট এখানে তো আসলে ম্যাথের প্রশ্নটা পড়েই বোঝা যাচ্ছে যে এই বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, তার মানে বহিস্থ বিন্দু অটোমেটিক। আগে আমি চিত্রটা আঁকাই, চিত্র এঁকে বোঝাই, যদিও এই ম্যাথ করার জন্য চিত্র ম্যান্ডেটরি না, চিত্র আঁকাইলেও চলবে না আঁকাইলেও চলবে। তার আগে তোমরা আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত, এটা লাগবে, এগুলো মনে মনে এগুলো লেখা লাগবে, আগেই বাইর করে ফেলবা। এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ x এর সহগকে -2 দিয়ে ভাগ, x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ, x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলো? √g², এটাকে স্কয়ার করলে 16, এটাকে স্কয়ার করলে 4, মাইনাসে মাইনাসে +5, g² + f² - c, 25, 25 কে বর্গমূল করলে 5 একক। দেখো এইগুলো এখন মনে মনে হয়ে যাবে, কেন্দ্র -4 -2, ব্যাসার্ধ 5। আচ্ছা ঠিক আছে, তো আমি কেন্দ্রটা চিহ্নিত করে রাখলাম। পরীক্ষায় কিন্তু এটার চিত্র আঁকা না আঁকলেও কোনো সমস্যা নাই, তোমাকে আমি বোঝানোর জন্য আঁকাইতেছি, আগে ভালো মতো বোঝো। দেখো কেন্দ্র -4 -2, কেন্দ্র -4 -2। ধরো এই বৃত্তের এই যে এই বিন্দুতে, এই বিন্দু হতে কত, এই যে 3, -3, 3, -3, এই বিন্দু থেকে বৃত্তের উপর কি আগাইতে হবে? স্পর্শক আগাইতে হবে। এই যে দেখো বৃত্তের উপর স্পর্শক আগাইতে হবে। হ্যাঁ দেখো এই যে হ্যাঁ, বৃত্তের উপর স্পর্শক আগাইতে হবে। তো আমি ধরলাম স্পর্শকের ঢাল m, লিখো। তোমার আলাদা করে দুইটার জন্য আলাদাভাবে ধরতে হবে না, তুমি একটাই ধরবা। লিখো ধরি স্পর্শকের ঢাল, ধরি স্পর্শকের ঢাল m, স্পর্শকের ঢাল m। দেখো স্পর্শক যেহেতু এই বিন্দু থেকে আঁকাবো, স্পর্শক যেহেতু এই বিন্দু থেকে আঁকাবো, তাহলে অবশ্যই স্পর্শক এই বিন্দুগামী, এটা তো জানা কথা। এটা বোঝার জন্য কি চিত্র আঁকা লাগে? এটা বোঝার জন্য তো চিত্র আঁকা লাগে না। স্পর্শক যেহেতু এই বিন্দু থেকে আঁকাবো, তাহলে স্পর্শক অবশ্যই এই বিন্দুগামী। তো আমি ধরে নিলাম নির্ণেয় স্পর্শকের ঢাল m। দেখো সুতরাং, সুতরাং নির্ণেয় স্পর্শকের সমীকরণ, সুতরাং নির্ণেয় স্পর্শকের, নির্ণেয় স্পর্শকের সমীকরণ, নির্ণেয় স্পর্শকের সমীকরণ কি হবে? নির্ণেয় স্পর্শকের সমীকরণ হবে y - y1, y - y1। এই যে এটাও x1 y1, মনে মনে x1 y1, এই বিন্দু থেকে স্পর্শক আঁকাবো। y - +3, y - y1, y - +3 সমান ঢাল m * x - 3, x - x1, x - 3। তাহলে দেখো এটাকে আমি একটু ফরম্যাট বানাই, y + 2, যে সরল লেখার ফরম্যাট, ax + by, ওই ফরম্যাট ax + by + c। তাহলে mx, দেখো mx - y - 3m - 3 = 0। এই যে এই ফরম্যাট বানাইলাম, দেখো এই ফরম্যাট কি ফরম্যাট? প্রথমে x, এই যে ax + by + c = 0, এই ফরম্যাট বানাইলাম। প্রথমে x, তারপরে y এই পাশে নিয়ে গেছে, এই পাশে mx - y - 3m - 3 = 0। এখন আমাকে বলো m এর মান বের করতে পারলে ম্যাথ শেষ না? সবাই ভালো মতো বোঝো, m এর মান বের করতে পারলেই ম্যাথ শেষ। m এর মান বের করতে পারলেই ম্যাথ শেষ। m এর মান কেমনে বের করব? এই দেখো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে ভালো মতো বোঝো, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তাহলে এখন আমাকে বলো, যারা সরল রেখা অধ্যায় পড়ছো,
সরল রেখা হতে পড়া থাকলে ওই যে লম্ব দূরত্ব। দেখো প্রশ্ন আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে বলতেছে কেন্দ্র থেকে, এই যে দেখো কেন্দ্র থেকে এই যে স্পর্শক, এটাই তো স্পর্শকের সমীকরণ, কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তাইলে দেখো কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব সমান হবে ব্যাসার্ধ। লিখো কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব কেমন বের করে মনে আছে? মডুলাস, মডুলাস এটার মান কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। কার সমান? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 5। তুমি উপরে লিখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই রেখাটা, এই যে দেখো এই রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয় তাইলে অবশ্যই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। তাইলে এই রেখার লম্ব দূরত্ব কেমনে বের করবো? কোন একটা বিন্দু থেকে, এই মনে আছে কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার লম্ব দূরত্ব কেমনে বের করে? এক্স এর জায়গায় বসাই দিব এই বিন্দুর ভুজ, এই যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, এক্স এর জায়গায় বসাই দিব -4, ওয়াই এর জায়গায় বসাই দিব -2, বসাও, এক্স এর জায়গায় বসবে -4, তাহলে -4m, ওয়াই এর জায়গায় বসবে -2, -a -a +2, -a +2, -3m, -3। দেখো এই -3m -3 যেমনি আছে এমনি থাকবে। এক্স এর জায়গায় বসবে কেন্দ্রের ভুজ, ওয়াই এর জায়গায় বসবে কেন্দ্রের কোটি। আর নিচে √ওভার এক্স এর সহগ স্কয়ার, এক্স এর সহগ হচ্ছে m স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, ওয়াই এর সহগ হচ্ছে -1, -1 কে স্কয়ার করলে +1। এই লাইনটা কে কে বুঝছো? যাদের সরল রেখা পড়া আছে, যাদের সরল রেখা পড়া আছে অবশ্যই বোঝা উচিত। এই যে কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে এটা। এই কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। শেষ। এখন এটা সলভ করলে m এর দুইটা মান চলে আসবে। এখন এটা সলভ করলে m এর দুইটা মান চলে আসবে। এই যে এটা সলভ করো, উভয় পক্ষকে স্কয়ার করে দাও। দাঁড়াও উপরে আগে কি আসে লিখি, -4m -3m -7m। দেখো -4m -3m -7m, -3 + 2 মানে -1। মডুলাসের মধ্যে যেহেতু এটা মাইনাস কমন নিয়ে নাও, মডুলাসের মধ্যে মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যায়। -4 -3 -7, -3 + 2 -1, তাহলে এটা মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দাও একবারে। মাইনাস কমন নিয়ে বাদ, মডুলাসের মধ্যে মাইনাস থাকলে মাইনাস কমন নিয়ে বাদ। শেষ। নিচে √m² + 1, মডুলাস হবে এটা সমান 5। এখন উভয় পক্ষকে স্কয়ার করে দাও, যেহেতু √ওভার আছে, স্কয়ার করে দাও। তাহলে স্কয়ার করে দিলে তো আর মডুলাস দেওয়া লাগে না, স্কয়ার করে দিলে অটোমেটিক পজিটিভ। m² + √ওভার চলে যাবে, 5² মানে 25। দেখো উভয় পক্ষকে বর্গ করে দিলাম, বর্গ করে দিলে আলাদা করে আর মডুলাস দেওয়ার দরকার নাই, বর্গ করে দিলে অটোমেটিক পজিটিভ। এখন ক্যালকুলেশন করো, এটাকে স্কয়ার করে s² আর এটা আর গুণন s², 7 7 49, 49m² + 2ab, 7 2 14m + 1 কে স্কয়ার করলে 1 ইকুয়ালস টু এদিকে আর গুণন 25m² + 25 একে 25 প্লাস 25 একে 25। এখন ক্যালকুলেশন করে এখানে এই ভ্যালুটা বের করার, চিত্র তো আগের পেজে আঁকা আছেই, মুইছা দেই। বাট পরীক্ষায় এটা করার জন্য চিত্র আঁকা ম্যান্ডেটরি না, না আঁকালেও চলবে, কোনো সমস্যা নাই। খালি এই কন্ডিশনটা জানলেই হবে যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে 49 থেকে 25 গেলে থাকে 24, 24m² প্লাস 14m আর 1 আর 25 বিয়োগ করলে -24। এইটা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করো, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে বলো ভ্যালু কত আসছে। দেখো 49m² থেকে 25 গেলে থাকে 24, 24m² প্লাস 14m, 1 থেকে 25 গেলে -24। ডাইরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও পলিনোমিয়াল ইকুয়েশন, পলিনোমিয়াল ঘাত হচ্ছে 2, তাহলে m² x² এর সহগ 24, x এর সহগ মানে m এর সহগ 14, ধ্রুবপদ -24। কত আসছে? একটা হচ্ছে 3/4, একটা হচ্ছে -4/3। সবার আসছে কিনা বলো? এটা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। m এর একটা মান আসছে 3/4 আর একটা মাইনাস, এই দেখো দুইটা মান আসছে -4/3। এই যে দুইটা মান, তা দুইটা মান বসাই দিবা এই যে এখানে। এই যে স্পর্শকের সমীকরণ ছিল এটা, এটাতে না বসাই এখানে বসাই দাও ডাইরেক্ট, তাইলেও হবে। এটাতে বসাও, এটাতে বসাও, যেটাতে তোমার সুবিধা, তোমার যেটাতে ভালো লাগে, এখানে বসাই ডাইরেক্ট এই ফরম্যাটে উত্তর দিয়ে দিলে হবে। এই যে আমাদের স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা। যেহেতু আমরা কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বের করব, তো কোন একটা রেখার লম্ব দূরত্ব বের করার জন্য এই ফরম্যাট আনতে হয়, ax + by
প্লাস সি ইকুয়ালস টু 0 এই ফরম্যাট বানাইতে হয়। এই জন্য আমরা এই ফরম্যাট বানাইছি, প্রথমে এক্স, তারপরে ওয়াই, তারপরে বাকি ধ্রুবপদ। এখন এই যে এম এর মান দেখো, ওয়াই প্লাস 3 সমান এম ইন্টু এক্স মাইনাস 3। সমীকরণটা কি ছিল? ওয়াই প্লাস 3 সমান এম ইন্টু এক্স মাইনাস 3। এম এর মান বসায় দাও, এই যে এক্স মাইনাস 3। তাহলে এম এর মান একবার বসাও 3/4, এটা একটা অ্যান্সার। আরেকবার বসাও -4, এই যে দুইটা রেখা শেষ, অটোমেটিক দুইটা রেখা আসবে, তোমার আলাদা করে দুইবার ক্যালকুলেশন করা লাগবে না, শেষ। আচ্ছা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই রেখা দুইটা কেমন রেখা, এই ঢাল দুইটা দেখে বলে তো এই রেখা দুইটা কেমন? লম্ব। ভেরি গুড। এই দেখো এই দুইটা রেখা কিন্তু লম্ব রেখা, সব সময় যে লম্ব হবে এই জিনিসটা কিন্তু তা না। দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকাইলে বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকানো যায়। তো দুইটা স্পর্শক সবসময় যে লম্ব হবে এরকম না, যে কোনো অ্যাঙ্গেলই হইতে পারে, বাট এখানে এরা লম্ব। এই যে দেখো ঢাল দুইটা, একটার উল্টা এবং চিহ্ন বিপরীত, একটার উল্টা এবং চিহ্ন বিপরীত, একটার উল্টা এবং চিহ্ন বিপরীত। তার মানে কি? মানে এই ঢাল দ্বয় লম্ব রেখা, ঢাল দ্বয় লম্ব রেখা। এখন আমাকে বলো, খুবই ইম্পর্টেন্ট, শোনো, এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসছে। এই টাইপের ম্যাথ তোমরা কেউ ভাইবো না, এখানে কোনো রেফারেন্স দেওয়া হয়নি, কেউ ভাইবো না যে এই ম্যাথটা পরীক্ষায় আসে নাই, অনেকবার আসছে। এখন এই ম্যাথটা আসলে পারবা কিনা আমি আবার বলি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয়। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়। তুমি ধরবা আগে ঢালেম, যেহেতু বিন্দু দেওয়া, তাহলে সমীকরণ y - y1 সমান m * x - x1, y - y1 মাইনাস m - প্লাস 3 হয়ে গেছে m * x - 3। এখন আমরা কন্ডিশন ব্যবহার করব m বের করার জন্য। আমার বের করতে হবে m এর মান এখানে বসাইতে পারলেই ম্যাথ শেষ। তো আমাদের হাতে কন্ডিশন কি আছে? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। এই দেখো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ হচ্ছে 5। তো কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার লম্ব দূরত্ব বের করার জন্য সেই রেখাটাকে ax + by + c এই ফরম্যাটে নিতে হয়। এজন্য আমরা সিরিয়ালে প্রথমে x, তারপরে y, তারপরে ধ্রুবক, এই সিরিয়াল বানাই = 0 নিছি। তারপরে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব প্রশ্ন মতে এটা সমান ব্যাসার্ধের সমান বসায় দিলেই m এর মান চলে আসে। টু ইজি টু সলভ। বলো ক্লিয়ার কিনা? সরল রেখা যাদের পড়ে না এরা আজকে ক্লাসে খুব স্ট্রাগল করবে। আজকে ক্লাসে যদি এরকম কেউ থেকে থাকে যে সরল রেখা পড়ে নাই, তার আজকে ক্লাসটা একটু কষ্ট হবে, আজকে তার ক্লাসটা করতে একটু কষ্ট হয়ে যাবে, কিছু করার নাই। এখন আগে একটা জিনিস বলো, তোমরা এই জিনিসটা জানো কিনা যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যদি দুইটা স্পর্শক আঁকো, এই স্পর্শক দুইটার দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এটা কে কে জানো? এই সূত্রটা 9 10 এ ছিল। সমীকরণ দুইটা তো অবশ্যই আলাদা, সমীকরণ দুইটা আলাদা আলাদা রেখা, দুইটা ভিন্ন ভিন্ন রেখার সমীকরণ তো আর সেম হইতে পারে না। কিন্তু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যেই দুইটা স্পর্শক আঁকা যায় এই দুইটা স্পর্শকের দৈর্ঘ্য সমান। দেখো এইবার আমরা কি বের করব? খেয়াল করে দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। এই যে দেখো দৈর্ঘ্য নির্ণয় লিখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। তাহলে এখানে আর সমীকরণ বের করবো না, এখানে শুধু দৈর্ঘ্য বের করবো। ধরো এই বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুটা পি এবং বৃত্তে অঙ্কিত স্পর্শক দুইটা, একটা নাম দিলাম পি এ, একটা নাম দিলাম পি এ, একটা নাম দিলাম পিবি। বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়, একটা স্পর্শকের নাম দিলাম পি এ, একটা পিবি। তো প্রথম কথা হচ্ছে এই স্পর্শক দুইটার দৈর্ঘ্য কিন্তু সমান হবে, আলাদা করে দুইটার দৈর্ঘ্য বাইর করতে হবে না। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যেই দুইটা স্পর্শক আঁকা যায় এই দুইটা স্পর্শকের দৈর্ঘ্য সমান। এটা 9 10 একটা উপপাদ্য ছিল, এই উপপাদ্যটা পড়ছো না? পড়ছো, ফাইন। হ্যাঁ, তো দেখো এই টাইপটা পরে ছুটি দিয়ে দেবো, কোনো সমস্যা না। আজকে যেহেতু নেটওয়ার্কটা একটু ঝামেলা, আজকে বেশি পড়াবো না। আজকে যেহেতু বারবার নেটে প্রবলেম করতেছে, আজকে ক্লাসটা খুব বেশি লম্বা হবে না, এই টাইপটা পরেই শেষ করে দেবো। তো সবাই একটু দেখো তো এই পি এ বা পিবি বাইর করার টেকনিক কি? মনে করো এই বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণটা ধরলাম। এই বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। দেখো তো এই বৃত্তের সমীকরণ যদি এটা হয়, খেয়াল করে দেখো, মনে করো তোমাকে বললো যে x1 y1 এই বিন্দু থেকে, আমি একটু বাংলায় লিখে দিই নাহলে অনেকে আবার পরে বুঝতে পারবে না, লিখো x1 y1 বিন্দু হতে
x1 y1 বিন্দু হতে x1 y1 বিন্দু হতে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বৃত্তে অঙ্কিত স্পর্শকের বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য পিএ পিএ আর পিবি কিন্তু সমান পিএ এবং পিবি এর মান কিন্তু সমান যে কোনো একটা বের করলে হবে দৈর্ঘ্য হবে রুট ওভার অফ এই বৃত্তের সমীকরণের বাম পক্ষে দেখো এই যে বৃত্তের সমীকরণের বাম পক্ষে এই বিন্দুটা বসাই দেবা শেষ x এর জায়গায় বসাই দেবা x1 y এর জায়গায় বসাই দেবা y1 কাজ শেষ বুঝছো খুবই ইজি না যেই বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করতে বলছে ওই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দেবা বাম পক্ষটাকে রুট ওভারের মধ্যে শেষ এই যে এত একক দৈর্ঘ্য এটা তো একটা দৈর্ঘ্য হবে মনে রাখা খুবই ইজি দেখো আমি আবার বলতেছি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় দৈর্ঘ্য কেমনে বের করবা মনে করো তোমাকে বললো x1, y1 এই বিন্দু থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কেমনে বের করবা দৈর্ঘ্য হবে পিএ পিএ আর পিবি সমানই হবে রুট ওভার দিবা রুট ওভার দিয়ে এই যে সাধারণ সমীকরণটা এই যে বৃত্তের সাধারণ সমীকরণটা এই সাধারণ সমীকরণের বাম পক্ষে সবকিছুকে তুমি বাম পাশে আনবা আগে ডান পাশে থাকবে 0 বাম পক্ষে রুট ওভার দিয়ে রুট ওভার অফ x এর জায়গায় বসাবো x1 y এর জায়গায় বসাই দেবো y1 শেষ x এর জায়গায় x1 y এর জায়গায় y1 মনে থাকবে খুবই ইজি সূত্র ফাইন তাহলে এখন লিখো ওয়েট এখন লিখো প্রশ্নটা কোথায় এই যে দেখো দাঁড়াও আগে একটা প্রশ্ন বানিয়ে দিই মনে করো তোমাকে বললো এই বৃত্তের সমীকরণ ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 9 ইকুয়ালস টু 0 আর এই বিন্দু আগে বলো মাইনাস 3,5 এটা বৃত্তের বহিস্থ বিন্দু হয়েছে কি হয়েছে না যদি না হয় তাহলে চেঞ্জ করে দিব আগে চেক করে বলো দ্রুত চেক করে বলো যে এই বিন্দুটা বৃত্তের বহিস্থ নাকি ভিতরে চেক করো দ্রুত যদি বহিস্থ না হয় তাহলে তো স্পর্শক আঁকা যাবে না এই বিন্দুটা এই বৃত্তের বহিস্থ কি না আগে এটা চেক করো যদি বহিস্থ না হয় তাহলে তো পরে উত্তর আসবে না বহিস্থ কি না না ভিতরে হয়ে গেছে দাঁড়াও তাহলে মান বাড়াইয়া দিলে অন্তস্থ হবে হ্যাঁ ওয়েট মাইনাস 5,9 এইবার বহিস্থ হয়েছে কিনা বলো এইবার বহিস্থ হবে 5 5 25 9 9 81 এইবার শিওর বহিস্থ এখন তোমাকে বলা হইলো যে এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করো একটা আগাইলেই হবে করো এই যে এই বিন্দু থেকে ধরো এটা পি বিন্দু এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক ধরে এই যে স্পর্শ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য নিব স্পর্শকের দৈর্ঘ্য মানে স্পর্শ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য বাইর করো দ্রুত পি এ সমান রুট ওভার অফ x এর জায়গায় বসাও x1 এই যে এটা মনে x1 y1 যেই বিন্দু থেকে তুমি স্পর্শক আঁকাইছো সেই বিন্দুর ভুজ হচ্ছে x1 কোটি হচ্ছে y1 তাহলে দেখো x এর জায়গায় বসাও -5 কে স্কয়ার করলে 25 y এর জায়গায় বসাও 9 কে স্কয়ার করলে 91 তারপর প্লাস 4 ইনটু -5 প্লাসে মাইনাসে -20 y এর জায়গায় বসাও 9 মাইনাস 8 9 72 -9 এই হইছে এটা তো নেগেটিভ চলে আসবে মনে হচ্ছে 8 9 72 নাকি 81 আর 25 কত 106 72 আর 20 না ঠিক আছে 72 আর 20 92 আর 9 তো কত √5 হ্যাঁ ঠিক আছে এইবার নেগেটিভ আসে নাই হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছো ঘটনা শেষ বোঝা গেছে ব্যাপারটা এই ইজি না বলো বৃত্তের বহিস্থ দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এটা রিটেনে আসবে
আর এটা আসবে এমসিকিউতে, এই যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়, এটা আসবে এমসিকিউতে। এখন আগে বলো, এই যে এই ম্যাথটা, এই যে ম্যাথটা প্রশ্নটা আগে দেখো, বলছে এই বিন্দু থেকে, এটাই লাস্ট ম্যাথ আজকে ক্লাসে, এটাই লাস্ট ম্যাথ, এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। সবাই করবে কি, ডিরেক্ট রুট ওভার দিয়ে বসে দিবে। ভাই এই সমীকরণটা কি সাধারণ সমীকরণের ফরম্যাটে আছে? আগে প্রশ্ন তোলো। আচ্ছা আগে প্রশ্ন তোলো, পরে বুঝাচ্ছি। আগে প্রশ্ন তোলো, পরে বুঝাই, কোনো সমস্যা নাই। এখানে কি ডিরেক্ট মান বসানো যাবে বলো? আমি যে জিনিসটা তোমার কাছে জানতে চাচ্ছি, এখানে কি ডিরেক্ট মান বসানো যাবে? এখানে ডিরেক্ট মান বসানো যাবে না, আগে এটাকে সাধারণ সমীকরণ বানায় নিতে হবে না? আগে প্রশ্নটা তোলো। এই ভুলটাই সবাই করবে, সবাই পরীক্ষার হলে এই কিছু সচরাচর ভুল করে। তো সচরাচর ভুলগুলোর মধ্যে এটা একটা, সচরাচর সচরাচর ভুলগুলোর মধ্যে এটা একটা। হ্যাঁ ঠিক আছে, খেয়াল করে দেখো, এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে আগে কিন্তু এটাকে এই যে মেকআপ উঠায় নিতে হবে, 2 দিয়ে ভাগ। এই দেখো আমরা যে সমীকরণটা শিখছি এটা কিন্তু সাধারণ সমীকরণের জন্য, এই যে সাধারণ সমীকরণকে ধরে, সাধারণ সমীকরণকে স্ট্যান্ডার্ড ধরে আমরা কিন্তু এই সূত্রটা শিখছি। কাজে এখন তুমি সাধারণ সমীকরণকে স্ট্যান্ডার্ড ধরে এই সূত্র শিখে যদি সাধারণ সমীকরণের সাথে বেইমানি করো তাহলে কিন্তু হবে না। কাজে অবশ্যই আগে সাধারণ সমীকরণ বানাইতে হবে, মানে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করে নিতে হবে, 2 দিয়ে ভাগ করে নিতে হবে। এই যে আগে সাধারণ সমীকরণ বানাইছি, এখন দৈর্ঘ্য লিখো। স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য কি হবে? রুট ওভার অফ x এর জায়গায় বসাই দাও 1, স্কয়ার করলে 1, y এর জায়গায় -1 স্কয়ার করলে +1, x এর জায়গায় 1 1/2, y এর জায়গায় -1 প্লাসে মাইনাসে -3/2 প্লাস হাফ। বলো কত আসছে? সবাই কমেন্ট করে বলে দাও কত আসছে? 1/√2। ভেরি গুড, বুঝছো। আজকে ক্লাসটা নেটওয়ার্কের সমস্যার কারণে খুব কষ্ট হইলো, মাঝখানে অনেকবার রিদম নষ্ট হয়েছে। শুরুতে 20-25 মিনিট আমার নিজের বাসায় ক্লাস নিছি, তারপরে আবার অফিসে আসলাম, অফিসের স্টুডিওতে আইসা দেখি সেম ঘটনা। ফেসবুক বাসী মনে হয় আজকে খুব কষ্ট পাইছে, ফেসবুকে যারা ক্লাস করে ওরা মনে হয় আজকে খুব কষ্ট পাইছে। হ্যাঁ আমার কিছু করার নাই ভাই, ফেসবুকে যদি সার্ভার এরকম করে আমার তো কিছু করার নাই। ফেসবুকে যদি ক্লাস আটকে যায়, এখন মানে নরমালি নেটওয়ার্ক প্রবলেম হলে তো ওয়েবে ফেসবুক দুইটাতেই হয়। তো আমার বাসাতেও ওয়েবে ঠিক ছিল, ফেসবুকে আটকে যাচ্ছে। এখানে আসলাম অফিসেও ওয়েবে ঠিক আছে, ফেসবুকে আটকে যাচ্ছে। তো ফেসবুকে আটকে গেলে তো আসলে কিছু করার নাই। ঠিক আছে, ঠিক আছে, আশা করি যা কিছু পড়াইলাম, যতক্ষণ পড়াইলাম আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ যা কিছু পড়াইলাম আশা করি বুঝতে পেরেছো। অনেক প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে, অনেক প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে আজকে ক্লাসটা মোটামুটি শেষ করলাম। পড়া বুঝছো কিনা বলো? যাই হোক না কেন, ঝামেলা টামেলা যাই হোক, ক্লাসে করানো ম্যাথ গুলা বুঝলেই হইলো, বাকি সব আলাপ শেষ। বলো আজকে ক্লাসে করানো ম্যাথ গুলা বুঝতে পারছো তো? আজকে আরো অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল, আজকে আরো অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু আজকে আপাতত এই পর্যন্তই রাখলাম, বাকিগুলো আগামী ক্লাসে করাবো না। সোমবারে একটা বড় ক্লাস নিয়ে নেবো। শোনো আজকে ক্লাসটা কিন্তু তুলনামূলক তুলনামূলক ছোট ক্লাস হয়েছে, তুলনামূলক ছোট ক্লাস হয়েছে। তো আগামী ক্লাসটা, সোমবারের ক্লাসটা একটা বড় ক্লাস নিব, সোমবার মিনিমাম 2 ঘন্টা ক্লাস নিব। এবং আজকে ক্লাস এবং সোমবারের ক্লাস লেকচার 7 এবং লেকচার 8 মিলে একসাথে আমরা বাড়ির কাজ দিব। ঠিক আছে, তো লেকচার 7 এবং 8 মিলে একসাথে বাড়ির কাজ দিব। আজকে ক্লাসের কোনো বাড়ির কাজ নাই। তো যারা ফেসবুক থেকে আজকে ক্লাসটা করছো হয়তো ভালো মতো কমপ্লিট করতে পারো নাই, ক্লাসটা একটু পরে ওয়েব থেকে ডাউনলোড করে রেকর্ডেড আকারে সুন্দর মতো ওয়েবে ফেসবুকে আপলোড করে দেওয়া হবে, যাতে তোমরা সুন্দর মতো ক্লাসটা করে ফেলতে পারো। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। ফাইন, ক্লাসটা শেষ, ক্লাসটা ক্যান্সেল করে দিও। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে সোমবারে, সেই পর্যন্ত টাটা।